তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, আরেকটা বার ভেবে দেখলে হতো না? যা ভাবার তা ভেবেই নিয়েছি আমি। আমার সুখের জন্য হলো আমায় যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। বিয়ে হওয়ার পর থেকে তোমার সাথে একটা বছর কাটিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে এক মুহূর্ত কাটিয়েছি। এসব ইমোশনাল কথা বলে তুমি কি আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাচ্ছ? না, তেমন কিছুই না আসলে। তোমায় আমি আগেই বলেছি আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তারপরও শুধু ডিভোর্স পাওয়ার আশায় একটা বছর কাটাতে হয়েছে। প্লিজ, আমার ছেড়ে যেও না। এই অল্প সময়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এসব কথা বলে কোনো লাভ হবে না। আমি চলে যাচ্ছি। আমি আশা করব আমাদের যেন আর কখনো দেখা না হয়। প্লিজ তুমি যেও না। মিথু, মিথু যেও না। মিথু। লাফ দিয়ে উঠে বসলাম। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। বুকটা ধুক ধুক করা শুরু করলো। কপাল দিয়ে ঘাম নেমে আসলো। আশেপাশে তাকিয়ে দেখি আমি রুমের মধ্যে শুয়ে আছি। গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এতক্ষণে আমি বুঝে উঠতে সক্ষম হলাম, কাল রাতে বেশি রাত করে মিটিং করার কারণে আজ সকালে অফিসে না গিয়ে ঘুমিয়েছিলাম। বাম হাতটা একটু সামনে এগিয়ে ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। মরিয়মের স্কুল ছুটির সময় হয়ে গেছে। নিশ্চয়ই আজকেও মরিয়ম রাগ করে বসে আছে। আর এবার তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আমি গাড়ি রাস্তার পাশে রেখে ভিতরে দিলাম এক দৌড়। দৌড়ে এসে দেখি বুড়িয়া আমার টেবিলে বসে থেকে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম আর কানে দুইটা হাত দিয়ে অপরাধীর ভাব নিয়ে বললাম, সরি বুড়ি আম্মু। পুরো 10 মিনিট লেট। আমি ট্রাফিকে আটকে পড়ে গেছিলাম তো। প্রতিদিন তুমি ট্রাফিকে আটকে যাও? প্রতিদিন নয় তো, শুধু আজকেই। কি বললে তুমি? সরি, মাঝে মধ্যেই। তবুও মিথ্যে। প্রতিদিন তুমি লেট করে আসো। আমার সব বান্ধবী চলে যায়, আমাকে একা বসে থাকতে হয়। এই তো কান ধরছি আম্মু, আর কখনো এমন হবে না। হয়েছে, প্রতিদিনই তো কানে ধরো, আজকে আবার নতুন কি? আরে বুড়ি, রাগ করছো কেন? চলো তো, আমি বাসায় যাব। ওকে। তারপর আমি মরিয়মকে কোলে তুলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিলাম আর আমি গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলাম। প্রতিদিন স্কুলে আসা এবং যাওয়ার সময় হাজারটা কথা বলে, আমাকে তার ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু আজকে চুপচাপ হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বুঝতে আর বাকি রইল না, আজ আমার বুড়ি আম্মুর মন খারাপ। কিন্তু কেন মন খারাপ সেটাই তো বুঝতে পারছি না। তার মন খারাপ দেখলে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। আমার বুড়ি মায়ের কি মন খারাপ? আমি গাড়ি চালাতে চালাতে একথা বললাম, কিন্তু মরিয়ম কোনো কথা বলল না। তাই আমি আবার বললাম, আম্মু, স্কুলের ম্যাডাম কি আপনায় মারছে? ম্যাডাম আমায় কেন মারবে? আমি কি পড়া পারি না নাকি? তাহলে আপনার মন খারাপ কেন? কেউ কি কিছু বলেছে নাকি? না, আমাকে কেউ কিছু বলেনি। স্কুলের সবাই তো আমার বন্ধু। তাহলে কি হয়েছে আম্মু? কালকে আমার স্কুলে মা সমাবেশ হবে। ও, ম্যাডাম বলেছে কালকে যেন সবাই সবার মাকে নিয়ে স্কুলে যায়। তো কি হয়েছে? আমি চলে আসবো? আরে বাবা, ওখানে মাকে নিয়ে যেতে বলেছে, বাবাকে নয়। আরে, সব সময় সবার থেকে এগিয়ে থাকতে হয়। সবাই মাকে নিয়ে আসবে আর তুমি বাবাকে, তাহলে কেমন হবে? জানো বাবা, আজকে আমার ফ্রেন্ডকে নিতে তার মা এসেছিল, আর আমার ফ্রেন্ড দৌড় দিয়ে তার মায়ের কোলে উঠে গলা জড়িয়ে ধরলো। ও, বাবা, আমার মা কি কোনোদিন ফিরে আসবে না? কোনোদিন কি আমি মাকে মা বলে ডাকতে পারবো না? কোনোদিন কি মায়ের কোলে উঠতে পারবো না? মরিয়মকে বলার মতো আমার আর কোনো কথাই রইল না। আমি হাজার চেষ্টা করলেও তার জীবনে মায়ের অভাবটা কখনো পূরণ করতে পারবো না, কারণ তার মা তার থেকে অনেক অনেক দূরে, বেঁচে থেকেও মৃত। যদি আমি মরিয়মকে তার মাকে ফিরে দিতে পারতাম তাহলে আমার জীবন দিয়েও সেটা করতাম, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ যেই মা নিজের সন্তানকে অস্বীকার করে, সেই মা কী করে তার মেয়ের জীবনে ফিরে আসবে? কালকে মা সমাবেশ হবে, সবার মা উপস্থিত থাকবে, কিন্তু তার মা থাকবে না। এটা ভেবেই মরিয়মের মন খারাপ। হাজার চেষ্টা করেও আমি মরিয়মের মায়ের অভাবটা পূরণ করতে পারলাম না। তার মনে সারা জীবন একটা দুঃখ থেকে যাবে, এটা ভেবেই আমার চোখে পানি চলে আসলো। এমন সময় মরিয়ম তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, আমার মা নেই তো কি হয়েছে, তুমি তো আছো।
তুমি আমার সুইট বাবা। আর তুমি আমার বুড়ি মা। এই বলে আমি আর মরিয়ম কথা বলতে বলতে বাসার দিকে রওনা হলাম। আমি একটু পরপর মরিয়মের দিকে তাকাচ্ছি। মেয়েটা ছোটো হলেও তার ধৈর্য এবং সাহস অনেক, একদম তার মায়ের বিপরীত। সবাইকে আপন করে নিয়ে বাঁচতে চায়, সবাইকে খুশি দেখতে চায়। মরিয়মের কথা শুনলে কেউ বলবে না যে এটা 7 বছরের একটা মেয়ে। তার কথা একদম বুড়ি মানুষের মতো, তাই তো আমি তাকে আমার বুড়ি আম্মু বলে ডাকি। মরিয়ম আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মরিয়ম ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, সেই আমার পৃথিবী। মরিয়ম হচ্ছে আমার একমাত্র কলেজার মেয়ে। নিজের জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসি আমি। ছোটোবেলায় নিজের মাকে হারিয়েছে, আমি কখনো তাকে তার মায়ের অভাবটা বুঝতে দেই নাই। তাকে মায়ের আদর এবং বাবার ভালোবাসা দিয়ে বড় করেছি, কিন্তু মা তো মাই হয়। আর সেজন্য হয়তো আমি মরিয়মের মায়ের অভাবটা পুরোপুরি পূরণ করতে পারিনি। মাঝে মধ্যে যখন মরিয়মের মায়ের কথা মনে হতো, তখন রুমে গিয়ে একা একা বসে থাকতো, কিন্তু তার মন খারাপ দেখলে আমার দুনিয়া উলট পালট হয়ে যেত। এটা মরিয়ম খুব ভালো করে জানে, কিন্তু ছোটো মানুষ যখন খুব মনে পড়ে তখন তো একটু মন খারাপ করে। আমার নাম শাকিল মাহমুদ, একটা ছোটোখাটো বিজনেস করি। ছোটোখাটো বলতে শহরে কয়েকটা সেরা বিজনেসম্যানের লিস্টে আমার নাম অবশ্যই রয়েছে। কয়েক বছর আগে আমার কিচ্ছু ছিল না, কিন্তু এখন আমার কোনো কিছুর অভাব নেই। দুনিয়াটা খুব আজব, যে কখন কোথায় গিয়ে দাঁড়িয়ে যায় কেউ বলতে পারে না। আমিও সেই একই রকমভাবে এখানে এসে দাঁড়িয়ে গেছি। বর্তমানে আমার জীবনের একটাই লক্ষ্য, আমার মেয়েকে আমি কোনো কিছুর অভাব বুঝতে দেব না, তাকে অনেক বড় করব। আমার মেয়েও পড়াশোনায় অনেক মনোযোগী, সেজন্য স্কুল একদিনও মিস করবে না। আমার যতই কাজ থাকুক না কেন, প্রতিদিন আমাকে নিজে এসে মরিয়মকে স্কুলে রেখে যেতে হবে, আবার স্কুল শেষে তাকে নিয়ে বাসায় যেতে হবে। এটা আমার বুড়ি মায়ের আদেশ। তো এসব ভাবতে ভাবতে আমরা আমাদের বাসায় চলে আসলাম। গেট দিয়ে ভিতরে গিয়ে গাড়ি দাঁড় করালাম, তারপর মরিয়মকে খুলে করে নিয়ে বাসার ভিতরে গেলাম। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনটা বের করে দেখি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়া কল দিয়েছে। হ্যাঁ রিয়া, বলো। স্যার, আপনি কোথায়? আমি বাসায় আছি। কেন, কোনো সমস্যা হলো নাকি? তেমন কোনো সমস্যা না, আসলে একটা কোম্পানি থেকে ডিল এসেছে, আপনার থাকাটা অনেক জরুরি। তোমায় আমি কি বলে আসছি? তোমায় আমি তো বললাম আমি এখন বাসায় যাব। আমার অনুপস্থিতিতে তুমি একটু সামলে নাও। সেটা তো জানি, কিন্তু স্যার আপনার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মেয়ের থেকে গুরুত্বপূর্ণ আর কেউ না, তুমি ডিলটা ক্যান্সেল করে দাও। কিন্তু স্যার। যা বলছি তাই করো। ওকে স্যার। তুমি দেখো, আমি খাওয়া দাওয়া করে আসছি। ওকে স্যার। এরপর ফোনটা কেটে দিলাম আর মরিয়মকে নিয়ে রুমে এসে ওর জামা কাপড় খুলে গোসল করিয়ে দিলাম। একসঙ্গে মা ছেলে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার সময় বসে অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। খাওয়া দাওয়া শেষ করে মরিয়মকে তার রুমে এনে শুয়ে দিলাম, আর করিম চাচাকে বললাম যেন মরিয়মের খেয়াল রাখে। করিম চাচা এখানে কাজ করে। আসলে যারা এখানে কাজ করে তারা কাজের লোক হিসাবে এখানে থাকে না, এখানে তারা নিজের পরিবার হিসাবে দেখে। আম্মু, এবার তুমি ঘুমিয়ে যাও, আমি অফিসে যাই, কেমন? আমিও যাব। না আম্মু, আমার অফিসে অনেক বড় হাতি আছে, ওরা ছোট্ট বাচ্চাকে একদম দেখতে পারে না। ছোট্ট বাচ্চা দেখলেই রেগে একদম লাল হয়ে যায়। না, তবুও আমি যাব। আম্মু, জেদ করা কিন্তু ভালো নয়। আমি কাজ শেষ করে আবার চলে আসব। ওকে। আমার লক্ষ্মী আম্মু। একথা বলে মরিয়মের কপালে একটা পাপ্পি দিয়ে উঠে বাইরে চলে আসলাম, আর করিম চাচাকে আবার বলে আমি গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসলাম। হাই স্যার। কি খবর রিয়া? স্যার, অনেক চেষ্টা করে লোকটাকে রেখেছি, আপনার জন্য সে বসে আছে। তুমি? স্যার, আমি জানি আপনি রাগ করবেন, কিন্তু আপনিই তো বলেন এই কোম্পানি আমাদের সবার পিতামাতার মতো, এর উপর দিয়েই আমাদের জীবন চলে, তাহলে আমি সন্তান হয়ে বাবা মায়ের ক্ষতি কী করে চাই? তুমি খুব ভালো করে মন বোলাতে পারো। জি স্যার। কোথায় তারা? তারা এই মুহূর্তে মিটিং রুমে বসে আছে। আচ্ছা চলো। তারপর আমি আর রিয়া সেই মিটিংয়ে যোগ দিলাম, সবার সাথে পরিচিত হলাম। আপনার নাম নিশ্চয়ই রকি? জি, রকি গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। কিন্তু আমার জানা মতে এটা তো অন্য কেউ পরিচালনা করতো।
জি, আমার অনুপস্থিতিতে অন্য একজন পরিচালনা করতো। আপনার অনুপস্থিতি কেন? আমার মনে হয় এসব পার্সোনাল ব্যাপারে না গেলেই ভালো হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। এবার আপনাদের কথা বলতে পারেন। দেখুন, শহরের একটা খুব ভালো পজিশনে থাকা এই জনতা গ্রুপ অফ কোম্পানি, আর সেজন্য আমি চাই আপনি আমাদের সঙ্গে পার্টনারশিপ করেন। আপনি চান মানে? আপনি কি আমাকে অর্ডার দিচ্ছেন? যেটা মনে করেন, কিন্তু আমাদের সাথে হাত মেলালে আপনাদের কোম্পানিরই উপকার হবে। দেখুন মিস্টার রকি, কোম্পানি যেহেতু আমাদের, তাই এর ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমাদের। এই ব্যাপারে আপনার না গেলেই ভালো হয়। আপনি কিন্তু আমায় অপমান করছেন। যেটা মনে করেন। মিস্টার শাকিল, এই রকি কখনো কারো কাছে হাত পাতে নাই, কিন্তু তোর কাছে এসেছিল তোর ভালোর জন্যই। আমাদের মতো বড় কোম্পানির সাথে হাত মিলালে তোদের কোম্পানির উন্নতি হবে। আপনাদের বড় কোম্পানি নয়, আমাদের বড় কোম্পানি, আর সেজন্য আপনি এখানে। লাগবে না তোর পার্টনারশিপ, আমি নিজেই সবকিছু করতে পারি। শুভকামনা রইল। এই তোরা চল। আমাদের অফিসের বাইরে কয়টা পাগলা কুকুর আছে, সাবধানে যান কিন্তু। আমি কথা বলে একটু মুচকি হাসলাম, আর রকি তার দলকে নিয়ে সেখান থেকে চলে গেল। রকি চলে যাওয়ার পর আমি তাকিয়ে দেখি রিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার এক্ষুনি খেয়ে ফেলবে। কি হয়েছে, এমন করে তাকিয়ে আছো কেন? স্যার, এটা আপনি কি করলেন? তুমি তো নিজের চোখে দেখলা। আপনি ওদের অপমান করে তাড়িয়ে দিলেন কেন? তুমি তো জানো আমি কোনো কারণ ছাড়া কোনো কাজ করি না। সেটা তো জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আরেকটা কথা, আপনি এই রকিকে চিনলেন কি করে? ওর সাথে আমার অনেক দিনের চেনা জানা। ওকে কি করে বলি বলো? ওকে তো আমি প্রতিটা রাতই মনে করি। আপনি কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসব বোঝাশোনা বাদ দাও, আর একটা কাজ করো। কি? এই রকির বর্তমান অতীত সমস্ত ডিটেলস বের করো। ওকে স্যার। হ্যাঁ, আর কালকের প্রজেক্টের ফাইল নিয়ে আমার কেবিনে আসো। ওকে স্যার। তারপর আমি সেখান থেকে উঠে আমার কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে ফোনটা বের করে করিম চাচাকে ফোন দিলাম। করিম চাচা, হ্যাঁ বাবা, বলো। মরিয়ম কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাবা, মরিয়ম দাদু ঘুমিয়ে গেছে। আচ্ছা, তাহলে ফোন রাখছি। আমি ফোন কেটে দিলাম। আমার এই পথ চলার শুরুতে দুজন মানুষের অবদান অনেক। ছোটো মেয়েটা নিয়ে আমি একা হয়ে গিয়েছিলাম, আর সেই সময় আমার বাবার মতো খুঁটি হয়ে পাশে দাঁড়িয়েছিল এই করিম চাচা। নিজের ছেলের মতো সাহায্য করে এসেছে। আর দ্বিতীয় হচ্ছে রিয়া। আমার জীবনের লক্ষ্য বলতে কোনো কিছু ছিল না। কি করব, কি খাবো, কিছুই বুঝতে পারতাম না। আর সেই সময় আমার পাশে পেয়েছিলাম এই রিয়া নামের মেয়েটাকে। একদম শুরু থেকে সে আমার সাহায্য করে এসেছে। অফিসের ভিতর বস হিসাবে আর অফিসের বাইরে ভাইয়া হিসাবে আমার সম্মান করেছে, এবং এখনও করে। আমাকে সে বড় ভাইয়ের মতো ভালোবাসে, সম্মান করে, আর আমিও তাকে আমার আদরের ছোট বোনের মতো দেখি। তার ভিতরে আমি আমার মায়ের কিছু ভালো ভালো দিক লক্ষ্য করি। আসতে পারি স্যার? হঠাৎ এমন কথা শুনে আমি চমকে উঠলাম। সামনে তাকে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। জি স্যার। হুম, কালকে সমস্ত ফাইল নিয়ে এসেছি। দাও। আমি রিয়ার হাত থেকে সব ফাইল নিলাম, একটা একটা করে সব কিছু চেক করলাম। আমি জানি রিয়ার কাছে কখনো ভুল হবে না, কিন্তু তবুও মানুষ মাত্রই তো ভুল। তো এসব অফিসের কাজ করতে করতে বিকেল হয়ে গেল। আমি বসে থেকে ফাইলে স্বাক্ষর করছিলাম। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোন দিকে তাকিয়ে দেখি করিম চাচার ফোন। আমি ফাইল রেখে কল রিসিভ করলাম। হ্যাঁ চাচা, বলেন। বাবা, মরিয়ম দাদু ঘুম থেকে উঠে গেছে, আর তোমার কাছে যাওয়ার জন্য জেদ করতেছে। আমার হাতে তো অনেক কাজ আছে। আচ্ছা, আপনি মরিয়মকে ফোনটা দেন। আচ্ছা। বাবা, হ্যাঁ আম্মু, কি হয়েছে? আমার ভালো লাগছে না। কেন আম্মু? এমনি। আম্মু, কালকে তো তোমার স্কুলে যেতে হবে, সেজন্য কালকের কাজটা আজকেই করছি। না না, আমি তোমার কাছে যাব। আচ্ছা, কান্না করো না। তোমার রিয়া আন্টি যে তোমার নিয়ে আসতেছে। ওকে। একদম কান্না করবে না, ওকে? ওকে। এরপর আমি ফোন কেটে দিলাম আর রিয়াকে ডাক দিলাম। হ্যাঁ স্যার, বলেন। তুমি গিয়ে মরিয়মকে নিয়ে আসো তো, ও জেদ ধরেছে এখানে আসবে। ওকে। আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, তুমি বাইরে যাও। ড্রাইভার ওখানেই আছে। ঠিক আছে স্যার। একথা বলে আমি ড্রাইভারকে ফোন দিয়ে বলে দিলাম। রিয়া চলে গেল, আর আমি আমার কাজে আবার শুরু করলাম। কিছুক্ষণ পর রিয়ার সাথে মরিয়ম চলে আসলো। রিয়া তার কাজে চলে গেল। আম্মু, কি হয়েছে বলো তো? কিছু নয়। আচ্ছা, তুমি ওখানে বসে থাকো, একটু পর আমরা ঘুরতে যাব।
হুম। তারপর আমি আমার কাজগুলো শেষ করলাম। কাজ শেষ করে মরিয়মকে নিয়ে ঘুরতে বের হলাম। ঘুম থেকে ওঠার জন্য মরিয়মের মন খারাপ এমনিতেও। আজকে স্কুল থেকে আসার পর থেকেই তার মন খারাপ। সেজন্য ভাবলাম তাকে নিয়ে একটু ঘুরে আসি, এতে ওর মন ভালো হয়ে যাবে। আমি আর মরিয়ম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। অফিস রিয়া চালিয়ে নিল। ছুটির সময় সবাইকে ছুটি দিয়ে দিল। আমি সন্ধ্যার আগে অফিসে এসে সব কিছু ঠিকঠাক করে রিয়াকে নিয়ে বাসার দিকে রওনা হলাম। কোথায় যাওয়া হয়েছিল আম্মু? ঘুরতে গিয়েছিলাম। আমাকে ছাড়াই তোমরা ঘুরে চলে আসলে? আপনি তো যাবেন না বলেন। তুমি বললে অবশ্যই যেতাম। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখন আমরা যাব তখন আপনাকে বলবো। ঠিক আছে আম্মু। আমি মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছি, আর এদিকে রিয়া এবং মরিয়ম দুজনে বসে গল্প করছিল। আজকে মরিয়মকে নিয়ে ঘুরতে গেছিলাম, তো সেই জন্য ড্রাইভারকে বাসায় পাঠিয়ে দিয়েছি, কারণ আমরা সেখানে ঘুরতে যাব। ড্রাইভার সেখানে যেয়ে কী করবে? তো যাই হোক, অনেকক্ষণ জার্নি করার পর রিয়ার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালাম। রিয়া গাড়ি থেকে নেমে আমাকে এবং বিদায় জানিয়ে চলে গেল। তারপর সেখান থেকে আমি আর মরিয়ম বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে মরিয়মকে পড়াতে বসলাম। মরিয়মের ক্লাসের সমস্ত পড়া তৈরি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আমি আগে উঠে ফ্রেশ হয়ে আমার কিছু কাজ ছিল, অফিসের কাজ শেষ করে উঠে এসে মরিয়মকে ঘুম থেকে ডেকে তুললাম। তারপর তাকে ফ্রেশ করিয়ে দিয়ে একসঙ্গে নাস্তা করে তাকে নিয়ে তার স্কুলের দিকে রওনা দিয়ে দিলাম, কারণ আমাকে ছাড়া তো মরিয়ম স্কুলে যাবে না। তাই আমি মরিয়মকে নিয়ে স্কুলে চলে গেলাম। আজকে স্কুলে অনুষ্ঠান আছে, সেজন্য আমার মরিয়মের সাথে থাকতে হলো। তারপর অনুষ্ঠান শেষে মরিয়মকে স্কুলে ডেকে আমি সোজা অফিসে চলে আসলাম। আমি অফিসের সামনে আসতেই রিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কী অবস্থা? আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা করে দিয়েছি। এখন ঠিকঠাক মতো কাজ চলছে। গুড। জি স্যার। তারপর আমি আর রিয়া অফিসের ভিতরে প্রবেশ করলাম। আসলে আমি অফিসে একটু পড়ে আসি, কারণ আমি চলে আসলে মরিয়ম ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করে। সেজন্য সকাল সকাল উঠে আমি রিয়াকে ফোন করে কাজের কথা বলে দিই। কী করতে হবে, কেমন করে করতে হবে, সব কিছু আমি রিয়াকে বলে দিই। আর এমনিতেও বিজনেস সম্পর্কে রিয়ার অনেক ভালো জ্ঞান আছে, সেজন্য আমার মুখে বলা কাজ রিয়া করে আমার অনুপস্থিতিতে। আমি সোজা গিয়ে আমার কেবিনে বসলাম। একটু পর রিয়া আসলো অনেকগুলো ফাইল নিয়ে। রিয়া, কালকে তোমাকে যা বলেছিলাম সেটার খবর কি? হ্যাঁ স্যার, আমি রকির সমস্ত ডিটেলস বের করে ফেলেছি। গুড। ওর নাম রকি চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের পরিবারের কেউ চৌধুরী নেই, কিন্তু সে নিজের ইচ্ছাতেই নিজের নামের পাশে চৌধুরী লাগিয়েছে। ইন্টারেস্টিং। মানুষকে ঠকিয়ে নিজে বড় হতে চেয়েছে, মানুষের সাথে চিট করে দালালি করে অনেক কিছু কামিয়েছে এবং বড়লোকদের মেয়েদের তার জালে ফাঁসিয়ে টাকা হাতিয়েছে। এভাবেই সে একটা বিজনেস শুরু করে, আর এটাকে বড় করার জন্য না জানি কত কত খারাপ কাজ করছে। তার কোনো হিসাবই নেই। নিজের বাবা মায়ের সাথেও বেইমানি করেছে, যেটা মানতে না পেরে বাবা মা দুজন হার্ট অ্যাটাক করে মারা গেছে। তারপর? কয়েক বছর আগে সে একটা বড়লোক মেয়েকে বিয়ে করছে, আর এখন তার সাথেই আছে। কয়েক বছর নয়, 4 বছর 5 মাস 10 দিন। কিন্তু স্যার, আপনি কেমনি জানলেন? মানুষের জীবনে কিছু কিছু জিনিস থাকে যেগুলো সে চাইলেও বলতে পারে না। জি স্যার। আর হ্যাঁ, আরেকটা বিষয়, কয়েক বছর থেকে তার বিজনেসের অবস্থা খুব খারাপ, আর সেজন্য সে চায় কোনো একটা বড় কোম্পানির হাত ধরে সে আবার উপরে উঠে যাবে। মানুষ যদি নিজের যোগ্যতায় উপরে ওঠে তাহলে তাকে নামানো দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। আর যদি চিট করে 2 নম্বরই করে উঠে তাহলে কখন যে উষ্টে মারিতে এসে পড়বে এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ স্যার, বর্তমানে আমাদের কোম্পানি অনেক উপরে, সেই জন্য আমাদের সাথে সে হাত মিলাতে আসছিল। আমি হাত মেলাবো, কারণ আমি বুঝিয়ে দিব মানুষ কি কি করতে পারে। স্যার, আপনি কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর রকি তো চলে গেছে, কালকে আপনার সাথে রাগারাগি করে চলে গেল। কে আসবে? আবার আসবে, তাকে আসতেই হবে, কারণ এখন সময় আমার হিসাব অনুযায়ী সময় চলবে। কিসের সময়? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। দূর, আরেকটা কথা তো মনে হয়নি।
রকির বিজনেস এখানে? রকির বিজনেস ছিল দুইটা, সে দুইটা বিজনেস চালাতো। একটা এখানে যেটা তার চাচাতো ভাই পরিচালনা করতো, আর একটা কক্সবাজারে যেটা রকি নিজেই চালাতো। কক্সবাজারে একসঙ্গে কয়েকবার লস খায়, যার জন্য সে 2 নম্বর কাজ শুরু করে, আর সেটা পুলিশের কাছে জানাজানি হয়ে যায়, আর আদালত থেকে সেটা বন্ধ করে দেয়। সেজন্য সে এখন তার দ্বিতীয় বিজনেসটা সামলানোর জন্য এখানে চলে আসে। স্যার, আপনি এত কিছু কি করে? এখানে আমরাই তার কোম্পানির সাথে টেক্কা দিয়ে উপরে উঠে যাই, আর সেজন্য রকি প্ল্যান করে আমাদের সাথে হাত মেলানোর নাম করে পিছনের থেকে আঘাত করবে। ও, এবার বুঝেছি আমাদের কোম্পানির সাথে কেন হাত মিলাতে চায়। হুম আমায় একটা কথা বলবেন তো স্যার, আপনি রকিকে চিনলেন কি করে? আর ও এত খারাপ শুনেও তার সাথে কেন ডিল করতে চাচ্ছেন? কারণ তার সাথে আমার অনেক হিসাব বাকি আছে, অনেক দিনের পুরনো হিসাব। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। তুমি এক কাজ করো, তুমি মিটিংয়ের ব্যবস্থা করো, রকি খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু স্যার, রকি যেরকম করে রেগে গেছে, তাতে কি মনে হচ্ছে সে আবার আসবে? হ্যাঁ, সে আসবে, আর এসে আমার কাছে ক্ষমা চাইবে। দেখাই যাক। তোমাকে যা বললাম সেটা করো। ঠিক আছে স্যার। তারপর রিয়া চলে গেল, আর আমি কোম্পানির হিসাবগুলো দেখতে লাগলাম। অনেকটা সময় কেটে গেল, কাজ করছিলাম, আর মাঝে মধ্যে উঠে একটু একটু করে হাঁটাহাঁটি করছিলাম, কারণ কাজের তেমন চাপ নেই। এমন সময় রিয়া এসে হাজির হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রিয়া বলো। স্যার, আপনার কথাই ঠিক হলো, রকি আবার এসছে। আমি জানতাম সে আসবে, তাকে আসতেই হবে। জি স্যার, তারা আপনার জন্য মিটিং রুমে অপেক্ষা করছে। আচ্ছা চলো। তারপর আমি আর রিয়া মিটিং রুমে চলে আসলাম। এসে দেখি রকি আর কয়েকজন লোক বসে আছে। আমি গিয়ে সামনের চেয়ারে বসে বাম পায়ের উপর ডান পা তুলে দিলাম। এটা দেখে রকি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনারা আবার এসেছেন? কি কাজে? না মানে আবার রাগ দেখাতে আসছেন না কি? তখন রকির পাশ থেকে একটা বয়স্ক লোক রকিকে আস্তে করে ধাক্কা দিল। এবার রকি আমু আমু করতে করতে বলল, আসলে আমরা আবার এসেছি, তার কারণ হলো আমরা সরি বলতে এসেছি। আরে কি বলছেন? সরি বলার জন্য এসেছেন? আরে রিয়া শুনছো, এরা কি বলতেছে? এরা নাকি সরি বলার জন্য এসেছে। জি স্যার। শুধু সরি বলতে এসেছেন নাকি অন্য কোনো মতলব আছে? হ্যাঁ, আসলে কালকে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আর আবার আমরা আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, তাই নাকি? আর আমরা চাই আপনি এটা অ্যাকসেপ্ট করেন, এতে আপনারই উপকার হবে। দেখুন মিস্টার রকি, আপনাকে আমি কালকে বলে দিয়েছি, আমাদের লাভ ক্ষতির হিসাব আপনার না করলে চলবে, কারণ আমাদের কাছে অনেক ভালো অনেক হিসাবি লোক আছে, তাই না রিয়া? জি স্যার। আপনারা যদি আমাদের লাভের হিসাব করে এখানে এসে থাকেন, তাহলে আমি বলবো দরজা ওইদিকে খোলা রয়েছে। মিস্টার শাকিল, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। আরে ভাই, অপমান করলাম কই? আমরা সত্যি কথা বললাম। আমাদের কোম্পানির লাভ ক্ষতির হিসাব করার জন্য আমাদের এখানে অনেক মানুষ রয়েছে, আর তাই আপনাদের এই নিয়ে টেনশন না করলেই চলবে। রকি কখনো কারো কাছে ক্ষমা চায়নি, কিন্তু তোর কাছে চাইছি, আর এর জন্য হয়তো তোর ভাব একটু বেশি হচ্ছে। কেমন ক্ষমা চাইতে আসছেন সেটা তো বুঝতেই পারছি। সরি, আপনাদের সাথে কোনো রকম ডিল করার ইচ্ছা আমাদের নেই। দরজাটা ওইদিকে। আমার এই কথা শুনে রকির পাশে থাকা বয়স্ক লোকটা রকির কানে কানে কিছু একটা বলল, কিন্তু সেটা রকি মানতে চাইল না। তাই লোকটা আবার রকির কানে কানে কিছু একটা বলল, এবার রকি মানল, আর আমার দিকে তাকিয়ে বলল, সরি শাকিল। রকির কথা আর রিয়াকশনে কোনো রকমের মিল পেলাম না। মনে হচ্ছে রকির দ্বারা এটা জোর করে করানো হচ্ছে। দেখুন মিস্টার রকি, রাগ আমারও রয়েছে, আমিও রাগ দেখাতে পারি। এতক্ষণে আপনি রাগ দেখালেন, এবার আমি রাগ দেখাবো। দেখুন, এমনটা করবেন না। আমি খেয়াল করলাম হঠাৎ করে রকির ব্যবহার পাল্টে গেল। বুঝতে আর বাকি রইল না, তারা ভিতরে ভিতরে প্ল্যান করে রেখেছে, কিন্তু আমি কিসে কম। এই ডিল কখনো হবে না। এবার আপনারা আসতে পারেন। মিস্টার শাকিল, এমনটা করবেন না প্লিজ। আপনার সাথে আর কখনো খারাপ ব্যবহার হবে না। আপনায় আমরা অনেক সম্মান করব। এই শাকিল একবার যা বলে সেটা আর পাল্টায় না। আমাদের দিকে একবার দেখেন, শুনেছি আপনার মন অনেক বড়। প্লিজ আপনারা এই বিষয়ে আর কথা না বললেই খুশি হব। আচ্ছা আচ্ছা, আর কথা বলবো না, শুধু একটা চান্স দেন। আপনি এত বড় কোম্পানির মালিক, আপনি আদর যত্ন করে একটু খেদমত করতে চাই প্লিজ। কি বলতেছেন আপনি? আমার বাসায় ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছি, সেখানে আপনার বিশেষভাবে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন কিন্তু। আপনার আমন্ত্রণে আমি কেন যাব? প্লিজ না করবেন না, অনেক বড় ইচ্ছে নিয়ে আপনার আমন্ত্রণ করলাম।
রিয়া, দেখো তো আজকে কোনো কাজ আছে নাকি? স্যার, আজ রাতে কোনো কাজ নেই। মিস্টার রকি, আপনার গুড লাক, আমরা আসবো। শুনে খুব খুশি হলাম, তাহলে আজকে চলি। আচ্ছা। এরপর রকি আর সাথের লোকগুলো বেরিয়ে চলে গেল। আমি সেখানেই বসে রইলাম। একটু পর রিয়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি কি করছেন এসব? কেন? প্রথমে বললেন রকির সাথে ডিল করবেন, কিন্তু এখানে এসে তাকে বললেন ডিল করবেন না। আবার রকির বাসায় আমন্ত্রণ করলো আর আপনি রাজিও হয়ে গেলেন। রকি আপনার কি হয়? রকি আমার কেউ হয় না। তাহলে এসব? তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করো। খেলাটা ঠিকঠাকভাবে শুরু করি। কিসের খেলা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বললাম তো, পরে বুঝতে পারবে। কিন্তু আপনি ওর বাসায় কেন যেতে চাইলেন? যদি সেখানে গিয়ে আপনার কোনো ক্ষতি করে? সে আমার কোনো ক্ষতি করবে না, কারণ তার প্ল্যান অন্যটা। কি? যে করে হোক আমাকে ডিলে সাইন করতে রাজি করাবে। এতে যতই নিচে নামতে হোক সে নামবে। কিন্তু কেন? তার নজর আমাদের কোম্পানির ওপর। আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের প্রোডাক্টের বদনাম করে আমাদের কোম্পানিকে বন্ধ করতে চায়। কিন্তু এতে রকির কি লাভ? লাভ ক্ষতির হিসাব আমি জানি না। ও কী করতে চাচ্ছে এটা আমায় জানতে হবে। ও, এবার একটু একটু বুঝতে পারছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, খোঁজ নাও এর আগে রকি কার কার সাথে ডিল করেছে এবং কী কী করেছে। আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি স্যার। আর হ্যাঁ, আজকে রাতে তোমাকেও যেতে হবে আমার সাথে, এটা আবার ভুলে যাও না। ওকে স্যার। এবার যাও, আর তোমাকে যা যা বললাম সেটা অবশ্যই করবে। জি স্যার। তারপর রিয়া সেখান থেকে বেরিয়ে চলে গেল, আর আমিও আমার কেবিনে এসে কাজে মন দিলাম। মনোযোগ সহকারে অনেকক্ষণ কাজ করার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি মরিয়মের স্কুল ছুটির সময় হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ ফেলে রেখে বেরিয়ে পড়লাম। প্রতিদিন দেরি হওয়ার জন্য বকা শুনতে হয় মরিয়মের কাছে। আজকেও মনে হয় দেরি হয়ে যাবে। এটা ভাবতে ভাবতে অনেক তাড়াতাড়ি রওনা হলাম। মরিয়মের স্কুলে পৌঁছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আজকে আবারও দেরি হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে গাড়ি পার্ক করে দৌড় দিলাম। দৌড়ে এসে দেখি মরিয়ম বুড়ি বসে আছে। আমি প্রতিদিনের মতো কান ধরে তার সামনে দাঁড়িয়ে গেলাম। সরি আম্মু। জানি আজকেও একটা বাহানা বানাবে। আসলে হয়েছে কি? থামো, আমার শোনা লাগবে না, চলো। আমার লক্ষ্মী আম্মু। একদিন তো অন্তত আগে আসো। প্রতিদিন তো আগেই আসতে চাই, কিন্তু ট্রাফিক। হয়েছে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। একদম ঠিক কথাই বলছো। তারপর আমি আর মরিয়ম গল্প করতে করতে বাসার দিকে রওনা দিলাম। গাড়ি তার নিজ গতিতে চলছে, আর তার সাথে আমরাও চলতেছি। অবশেষে আমরা বাসায় এসে পৌঁছে গেলাম। আমি গাড়ি রেখে মরিয়মকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। বাসায় এসে মরিয়মের স্কুল ড্রেস খুলে তাকে গোসল করিয়ে দিলাম। রুমে নিয়ে এসে জামা কাপড় পরাচ্ছিলাম, তখন মরিয়ম বলল, আম্মু থাকলে এসব তোমায় করতে হতো না। তোমার মা অনেক দূরে চলে গেছে, হয়তো কোনোদিন আর ফিরেও আসবে না। যদি কোনোদিন আম্মু ফিরে আসে তাহলে আমি তাকে অনেক বকা দিব। কেন আম্মু? বকা দেবা কেন? আম্মু অনেক খারাপ, তোমায় আর আমায় একা রেখে কোথায় তারা হয়ে গেছে। হ্যাঁ আম্মু, তোমার আম্মু অনেক খারাপ। সে অনেক খারাপ, আমার সাথে বেইমানি করেছে। আমার কাছে টাকা না থাকে সে আমার ছেড়ে চলে গেছে। কি বলো এসব? না কিছু না, তুমি আবার বড়ির মতো কথা বলা বাদ দাও তো। বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। ওমা, খাওয়া দাওয়া করবো না বুঝি? ও হ্যাঁ, চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই, আর তারপর এসে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাবে। ওকে ওকে। চলো। তারপরে আমি মরিয়মকে নিয়ে নিচে চলে আসলাম। কাজের লোকদের খাবার দিতে বললাম, তারা আমাদের দুজনকে খাবার দিল। দুজনে খাওয়া দাওয়া শেষ করে উপরে এসে মরিয়মকে ঘুমিয়ে রেখে আমি আবার অফিসে চলে গেলাম। অফিসে রিয়াকে ডেকে অফিসের কাজগুলো করতে লাগলাম। আমি যাবার পরে অফিসে কিছু হয়েছে নাকি সেটাও শুনলাম। দুজনে কাজ করতে করতে সময় কেটে গেল। দুপুর থেকে বিকাল হয়ে গেল। মরিয়ম ঘুম থেকে ওঠার পর আমার কাছে ফোন করছিল। আমি কথা বলে রেখে দিয়েছি। আজকে আর কোনো জেদ ধরে নাই। কিছুক্ষণ পর আমি রিয়াকে আমার কেবিনে ডাকলাম। তখন রিয়া এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। তোমায় একটা কাজ দিয়েছিলাম, সেটার কি খবর? আপনাকে বলতে তো ভুলে গিয়েছিলাম। রকি যাদের সাথে ডিল করতে চায় তারা যদি সোজা কথা না রাজি হয় তাহলে তাদের রকির বাসায় পার্টির ইনভিটেশন দেয়। এমন মানুষের সাথে কে ডিল করতে যাবে বলো? আচ্ছা তুমি তারপর বলো। বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রীকে লাগিয়ে দেয় সেই মেহমানের আপ্যায়ন করতে। রকির স্ত্রী তখন নিজের শরীর দিয়ে হলেও তাকে রাজি করায়। এটাই রকির প্ল্যান। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা চলো আজকে আমরা যে দিকে কি হয়। স্যার, আপনি তো রাতে পার্টিতে যান না, কিন্তু আজকে কেন যাচ্ছেন
তাও আবার এমন একটা নোংরা বাড়িতে। তুমি আগেই বলেছি এখানে আমার পার্সোনাল কিছু কাজ আছে যেটা আমায় পূরণ করতে হবে। ও আচ্ছা চলেন। তারপর রাতে মরিয়মকে করিম চাচার কাছে রেখে আমি আর রিয়া বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে রকির বাসায় এসে পৌঁছে গেলাম। রকি এসে আমাদের স্বাগতম জানালো, জানিয়ে ভিতরে নিয়ে গেল। আমি আর রিয়া ভিতরে আসলাম। কিছুক্ষণ এটা ওটা করতে করতে সময় কেটে গেল। এবার রকি আমায় বলল, মিস্টার শাকিল সাহেব, আপনার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট আছে। সেটার জন্যই অপেক্ষা করছি তো। আয় সুমি, শাকিল সাহেবকে ভেতরে নিয়ে যাও। তখন একটা মেয়ে এসে আমার সামনে একটা হাসি দিয়ে তার হাতটা বাড়িয়ে দিল। আমি আবার আমার হাত বাড়িয়ে দিলাম। তখন সেই মেয়েটা আমাকে নিয়ে একটা রুমে চলে আসলো আর দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ভিতরে যেতে বলে মেয়েটা চলে গেল। আমি দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর দেখলাম ঘরটা অনেক সুন্দর করে সাজানো আছে। আর পাশে একটা চেয়ারে একটা সুন্দর করে সেজেগুজে মেয়ে বসে আছে। আসুন স্যার, বসে পড়েন। আর কি খাবেন বলেন? আমি তো একটু অন্যরকম কিছু খেতে চাচ্ছি। সেটা তো সবাই চায়। এই কথা বলে মেয়েটা আমার দিকে তাকালো। আমার দেখে যেন মেয়ের মাথায় আকাশ ভেঙে পড়লো। চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাতে থেকে গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে একটা অবাক করে হাসি দিলাম। শাকিল, তুমি মিস মিতু চৌধুরী। তুমি এখানে কি করে? এখানে তো জনতা গ্রুপ অফ কোম্পানির মালিকদের আসার কথা। সেই তো এসেছে, জনতা গ্রুপ অফ কোম্পানির মালিক শাকিল মাহমুদ। কি? হ্যাঁ মিস মিতু। ও, তার মানে আপনিও আমায় ইউজ করতে আসছেন? কিন্তু বিশ্বাস করে দেওয়ার মতো কিছু বাকি নেই আমার কাছে। তাও যদি চাও চলে আসো। মিস মিতু চৌধুরী, ড্রিঙ্কস দিন। কিন্তু তুমি তো ড্রিঙ্কস করো না। সেট আপ। শাকিল মাহমুদের কি ভালো লাগে না লাগে এটা আপনি জানেন কী করে? আপনার যেটা কাজ সেটা করেন। সরি। একথা বলে মিতু তার বুকের ওপর থেকে শাড়িটা ফেলে দিয়ে কাঠের উপর সোজা হয়ে শুয়ে পড়ল। আমি অন্যদিকে তাকিয়ে বিরক্ত করে একটা ভাব নিয়ে বললাম, মুডটাই নষ্ট করে দিল। চি চি। আমি প্রস্তুত, আসতে পারেন। কি আজব তাই না মিস মিতু চৌধুরী? যার টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু ছিল না বলে তাকে ছেড়ে চলে আসছিলেন, আর আজ টাকার অভাবে তারই সামনে নিজের শরীর এগিয়ে দিতে হচ্ছে। মিতু চৌধুরী, এখন আপনার দিকে তাকান আর আমার দিকে তাকান। আপনার এখন কিচ্ছু নেই। নামের পাশে চৌধুরীর পদবিটাও তো চুরি করা। বর্তমানে আপনি তো আমার চাকর হওয়ার যোগ্যতা রাখেন না। আমার সাথে একই কার্ডে শুয়ে থাকার চিন্তা কেমনে করলেন? আপনাদের এই অবস্থা করার একমাত্র লোকটাই আমি, আর আমি আপনাকে রাস্তার ভিখারি বানাবো। ভিখারি। শাকিল, আমি তোমার সাথে, আমার মেয়ের সাথে অনেক বড় অন্যায় করেছি, আর সেটার শাস্তি হিসেবে আমি এই জাহান্নামে জ্বলতেছি। যে সুখের ঠিকানার জন্য চাকর শাকিলকে ছেড়ে চলে আসছিলেন, আজকে সেটা জাহান্নাম বলছেন। সো ফানি। আমি একথা বলে জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে মিতু নিচের দিকে তাকিয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে রইল। এমন সময় হঠাৎ করে আমার চোখ মিতুর হাতে গিয়ে পড়ল। দেখলাম ডান হাতে অনেকটা জায়গায় চামড়া নেই, মাংস দেখা যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় তো কালো হয়ে আছে। এসব দেখে আমি আর আমার কন্ট্রোল ধরে রাখতে পারলাম না। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে রোগীর সাথে হাসতে হাসতে কথা বললাম, ড্রিঙ্কস করলাম। যেখানে আমি ড্রিঙ্কস করি না সেখানে আজ অনেক বেশি করে ফেললাম, তবে নিজের কন্ট্রোল হারালাম না। তো শাকিল সাহেব, কেমন লাগলো আমার গিফট? অসাধারণ। এবার তাহলে বাকি কথাগুলো সেরে নেওয়া যাক। অবশ্যই, শুভ কাজে দেরি কিসে? তাহলে আমি একটা অফার দেব, সমস্ত খরচ আমি দেব। কালকে আমার অফিসে এসে একটা ডকুমেন্টে সাইন করতে হবে, সেগুলো করে দিয়ে আমার সাইনটা নিয়ে আসবেন। ওকে? ওকে। তাহলে রকি সাহেব, আজকে থেকে আমরা পার্টনার। ওকে ব্রাদার? এবার আমাদের যেতে হবে। ওকে, শিওর। তারপর আমি আর রিয়া সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। স্যার, আপনি কি করলেন এটা? আপনি মুহূর্তের মধ্যে কি করে পাল্টে গেলেন? রকির স্ত্রী আপনায় পাল্টে দিল নাকি? রিয়া, তুমি জানোই আমি কোনো কারণ ছাড়া একটি কাজও করি না। কিন্তু আপনি ওই বদমাইশটার সাথে হাত মিলালেন কেন? আর সমস্ত কিছুর খরচও দিতে ওয়াদা করলেন? কারণ ওর জালে ওকে ফাঁসানোর জন্য। মানে? পরে ঠিক বুঝতে পারবে। আর আমি ওর স্ত্রীর সাথে কিচ্ছু করি নাই। আমি এতটাও নিজ মনের মানুষ নয়। সেটা তো আমি জানি ভাইয়া, কিন্তু তোমাকে আমি বলে দিই, আমার প্রধান শত্রু হচ্ছে রকি আর তার স্ত্রী। আমার এই জনতা গ্রুপ অফ
কোম্পানি চালু করার পেছনে এরাই কারণ ছিল। শহরে যেদিন পা রাখছিলাম সেদিন ঠিক করছিলাম রকি আর মিস মিতুকে আমি রাস্তায় নামিয়ে ছাড়ব। এই জন্য আমি এই বিজনেস শুরু করি। অনেক প্ল্যান করে, অনেক চেষ্টা করে এখান থেকে আমি রকির কক্সবাজার ব্যবসার সাথে কন্ট্রাক্ট করি আর বুদ্ধি কাটিয়ে সেটা বন্ধ করাই। এদিকে তো আমি রকির এই কোম্পানির আগে এমনিতেও ছিলাম। আমি জানতাম রকি আমার কাছে আসবে, তাই আমি অপেক্ষা করি। আর রকি ঠিকই আসে। তখন থেকে আমার প্ল্যান আবার শুরু করি। এসব কিছু আমায় না জানিয়ে এতদিন করছিলেন? সেটার জন্য সরি। ঠিক আছে, এরপরের প্ল্যান কি? রকির কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া এবং তাকে আমার হাতেই মৃত্যু দেওয়া। কেমন করে করবেন এসব? সব প্ল্যান করে আছে। তারপর আমি আর রিয়া কথা বলতে বলতে বাসার সামনে পৌঁছে গেলাম। রিয়াকে বাসায় রেখে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে মরিয়মের কাছে গিয়ে দেখি বুড়িটা ঘুমাচ্ছে। আমি তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেই। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা করে মরিয়মকে ডেকে তুলে নাস্তা একসাথে করে তাকে নিয়ে তার স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে চলে আসছি। অফিসে এসে কিছুক্ষণ পর রকি চলে আসে। আমি তার সামনে কয়েকটা ডকুমেন্ট এগিয়ে দিই। সে হাসতে হাসতে সেগুলোতে স্বাক্ষর করে দেয়। এবার আমিও কথা মতো ডিল কনফার্ম করে দিই। তারপর থেকে রকি আমাদের সাথে পার্টনারশিপে যোগ দেয়। অফিসে বসে আমি কাজ করছিলাম, তখন রিয়া আসলো আমার কেবিনে। আর তার হাতে একটা চিঠি ছিল। আমার হাতে কাজ ছিল বলতে তাকে চিঠিটা জুড়ে জুড়ে পড়তে বললাম। ঠিক আছে স্যার, আমি পড়ছি। প্রিয় শাকিল, আমি এখানে আসার পর থেকে প্রতিটি মুহূর্ত অনুভব করেছি আমি কত বড় ভুল করছি, তোমার সাথে কত বড় অন্যায় করছি। সেটার শাস্তি আমি এখনও পেতেই আছি। তোমায় দেখে আমার মধ্যে কি যেন একটা মিথ্যে আশা জাগে, কিন্তু তোমায় সব কিছু বলতে না পেরে আমার বুকটা যেন ফেটে চুরমার হয়ে যাচ্ছিল। তাই চিঠিতে লিখলাম। জানি তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তোমার কথাই ঠিক ছিল। রকি একটা জানোয়ার, মানুষ নামে একটা হিংস্র পশু। তুমি জানো এই জানোয়ারটা শুধু আমায় ব্যবহার করার জন্য বাঁচিয়ে রাখছে। যখন তার প্রয়োজন হয় আমার উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। আমার সুবিধা ও অসুবিধা কিছুই দেখে না। এতেও সে শান্ত হয় না। তার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে আমায় বিলিয়ে দেয়, যেন তার ব্যবহার করা আমি একটা পোশাক মাত্র। আমায় সবাই মিলে কুত্তার মতো চিড়ে চিড়ে খায়। আর অফিসের কাজে আসা সমস্ত বড় বড় কোম্পানির মালিকরা এসে আমায় ইউজ করে। আমি যেদিন কিছুতেই পারি না, সেদিন রকি আমার উপর অনেক অত্যাচার করে। কখনো গরম কড়াই হাতে ঠেস ধরে, আবার কখনো মারতে মারতে অজ্ঞান করে ফেলে। আমি আর পারছি না এই শাস্তি মেনে নিতে, কিন্তু তবু অপরাধ যখন করছি শাস্তি তো পেতেই হবে। জানি না আমি কেন চিঠিটা লিখলাম, তবে একটি সুখ অনুভব করতে পারলাম চিঠিটা লিখতে বসে। এটি তোমার অবহেলায় করার পাত্রী মিতু। কথাগুলো শুনে আমার হাত থেকে কলম নিচে পড়ে গেল। চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে পড়লো। চোখ তুলে তাকিয়ে দেখি রিয়ার দু চোখ ভর্তি পানি। রকি কি মানুষ নাকি জানোয়ার? রিয়া এদের সাথে এমনটা হওয়াই উচিত। যারা বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার সম্মান নষ্ট করে, তাদের এর থেকে ভয়াবহ শাস্তি পাওয়া উচিত। স্যার, রকিকে আপনি ছাড়বেন না। ওকে এমন কষ্ট দিবেন যাতে মরার পরেও আপনার নাম শুনে ভয় পায়। ওকে আমি শাস্তি কেন দেবো? ও তো আমার অর্ধেক কাজ করে দিয়েছে, এখন থেকেও আমার বন্ধু। স্যার কি বলছেন? হ্যাঁ। মিতু আপনার কে হয়? আর কিসের কথা বলছিল? কি অন্যায় আপনার সাথে করছে? আর আপনি ওকে কিসের শাস্তি দিতে চাচ্ছেন? সময় হলে সব জানতে পারবেন। ওকে। রিয়া আর কোনো কথা না বলে চোখ মুছে সেখান থেকে গিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। এদিকে আমার বুকের ভিতর তো উতাল পাতাল শুরু হয়ে গেছে। এভাবে বেশ আরও অনেকটা দিন কেটে যায়। রকি আর আমার পার্টনারশিপ ভালোই চলছিল। একদিন হঠাৎ করে আমার গোডাউনে পুলিশ এসে হাজির হয়ে যায়। কি ব্যাপার পুলিশ অফিসার? খবর আছে যে আপনাদের গোডাউনে ড্রাগস পাচার করা হচ্ছে, সেজন্য আমরা সরকারি সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছি। আমার গোডাউনে ড্রাগস কী করে আসবে? প্লিজ শাকিল সাহেব, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। শাকিল, ওদের কাজ করতে দাও। জানি তো ওরা কিচ্ছু পাবে না। ওকে, তাহলে যা খুশি করেন। এরপর পুলিশরা তাদের কাজ শুরু করে দিল। আমি রকি আর রিয়া পাশে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ পর পুলিশরা আমাদের সামনে আসলো। আমাদের সন্দেহই ঠিক, আপনাদের গোডাউনে ড্রাগস পাচার করা হয়। আমরা এসব পেয়েছি। আমি তাকিয়ে দেখি অনেকগুলো ড্রাগসের প্যাকেট। অফিসার,
এসব কারো ষড়যন্ত্র। শাকিল, তোমার গোডাউনে এসব? রকি, তুমি তো কিছু বলো। কি আর বলবো স্যার, আমি নিজের চোখে তো আর মিথ্যা বলতে পারবো না। আমি আপনার সাথে পার্টনারশিপ করছিলাম, কিন্তু আপনি এসবও করেন? কিন্তু এসব তো রকি নামে সিল করা প্রোডাক্টে পাওয়া গেছে। মানে? হ্যাঁ, এছাড়াও আমাদের কাছে যথাযথ প্রমাণ আছে। কিন্তু স্যার এসব মিথ্যা। শাকিল, কিছু বলো। কি আর বলবো স্যার, আমি নিজের চোখে তো আর মিথ্যা বলতে পারবো না। আমি আপনার সাথে পার্টনারশিপ করছিলাম, কিন্তু আপনি এসবও করেন? কিন্তু এসব কি করে সম্ভব? ছোটোবেলায় মনে হয় একটা ইতি কথা শুনোস নাই, অন্যকে বিপদে ফেলার জন্য যে গর্ত খুলেছে নিজের গর্তি পড়ে। তুই প্ল্যান ঠিকঠাক করছিলি, কিন্তু প্ল্যানটা যে কাজ করবে এই বিষয়ে তুই কনফার্ম ছিলি, আর আমি এটাতেই চান্স নেই। বাকিটা পুলিশ অফিসার আমার সাহায্য করে। তার মানে তুই আমায় ফাঁসিয়েছিস? জি না বস, আপনি নিজের জালে নিজে ফেসে গেছেন। তুই আমায় কিচ্ছু করতে পারবি না। আমি টাকার মাধ্যমে আবার ফিরে আসবো। আমার নাম শাকিল, আমি সব কাজ একটু অন্য স্টাইলে করি। প্রথমে শিকড় উপড়িয়ে ফেলি, তারপর গাছের ডাল কাটি। মানে? আরে রে, এত মহান একটা কাজ করে এখন বলে গেলেন বস? ব্যাংকের সমস্ত টাকা এতিমখানার নামে দান করলেন, যাদের থেকে চালাকি করে সম্পত্তি হাসিল করেছিলেন তাদের সব কিছু ফিরিয়ে দিলেন। এখন তো আপনার টাকা বলতে কিচ্ছু নেই। শুনেছিলাম মানুষ দানই মহৎ হতে পারে, আর আজ সেটা দেখলাম। দান করে কত মহান হলেন আপনি বস। স্যালুট বস আপনাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রকি আমার উপর রেগে গেল। তখন পুলিশেরা তাকে টেনে নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে হাসতে লাগলাম। স্যার, আপনি এসব কি করে করলেন? মনে আছে সেদিন আমার অফিসে রকিকে ডাকছিলাম কিছু ডকুমেন্টে স্বাক্ষর করার জন্য? হ্যাঁ। ওসব আসলে দলিল ছিল। রকি যত মানুষের কাছ থেকে 2 নম্বরই করে সম্পত্তি হাসিল করেছিল সেসব কিছুর দলিল। এখন সমস্ত সম্পত্তি তাদের আসল মালিকের কাছে, আর ব্যাংকের টাকা এতিমখানার নামে ট্রান্সফার করে দেয়। কিন্তু স্যার, আপনাকে আজ বলতে হবে রকির সাথে আপনার কিসের শত্রুতা? আর মিতুকে আপনার সাথে কি অপরাধ করছে? চলো গাড়িতে উঠে যেতে যেতে বলছি। হুম। আজ থেকে 9 বছর আগের কথা, অতীত। ছোট্ট একটা গ্রাম, মাঠ ভরা ফসল, হাসি খুশিতে কেটে যাচ্ছিল সবার জীবন। কিন্তু সেই খুশি থেকে আলাদা হয়েছিলাম আমি শাকিল। আমার এসএসসি পরীক্ষার সময় চলছিল। কদিন পর আমার পরীক্ষা শুরু হবে। দিনরাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। পিতামাতা বলতে আমার উপর চাওয়া হয়ে একজনই ছিল, আর সেটা হলো আমার বাবা। মা অনেক দিন আগেই মারা গেছে। তারপর থেকে আমি আর বাবা বেঁচে আছি। হাজার কষ্ট করে হলেও বাবা আমার পড়াশোনার খরচ চালাতো। বাবার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতো, আর সেজন্য আমি ফাঁকা সময়ে ছোটদের পড়াইতাম। এর থেকে যা পাইতাম সেটা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাইতাম, যাতে বাবার কষ্ট কম হয়। এত কিছু করে আমি এসএসসি পর্যন্ত চলে আসলাম। তখন জানতাম না আমি আগে যেতে পারবো কি না, কারণ যত উপরে যাব তত খরচ বাড়বে। এর মধ্যে পরীক্ষার সময় চলে আসে। আমি দিনরাত সমান করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। এরপর একদিন স্যারের কাছ থেকে শুনতে পেলাম পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডে আশেপাশে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। স্যারের কাছে একথা শুনে আমি ভাবলাম পরীক্ষা দেওয়ার জন্য ওখানে থাকতেই হবে, কারণ এখান থেকে যাওয়ার আশা ভাড়া অনেক বেশি। সেটা ভেবে আমি দুপুরে আব্বুর কাছে টাকা চাওয়ার জন্য আসলাম। এসে যা দেখলাম সেটা দেখার জন্য আমি চিন্তাও করিনি। আব্বুর কাছে এসে দেখি আব্বু বমি করতেছে, পেটের এক সাইডে হাত দিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি দৌড়ে আব্বুর কাছে আসলাম। আব্বু, কি হয়েছে তোমার? আমার কথা শুনে আব্বু একটু চমকে ওঠে, আমার দিকে তাকালো, আর চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করতে লাগলো। পাশে থেকে 1 গ্লাস পানি আব্বুর হাতে দিলাম। আব্বু হাত মুখ ধুয়ে নিল। আমি আব্বুকে দূরে নিয়ে এসে খাটের উপর বসিয়ে দিলাম। আব্বু, কি হয়েছে তোমার? আরে তেমন কিছু না। ডাক্তারের কাছে গেছিলা? ডাক্তার বলেছে তেমন কিছু না, এমনি পেট খারাপ করেছে। ও, বল, তোর পরীক্ষার কি খবর? ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। এখান থেকে যাওয়া আসা করতে অনেক খরচ হবে। তাহলে তাই কর। একথা বলে আব্বু বালিশের নিচে হাত দিয়ে টাকা বের করে আমার হাতে ধরিয়ে দিল। এই নে, এইখানে পুরো 3000 টাকা আছে। এত টাকা কোথায় পাইছো? মাস শেষ হতে তো এখনো অনেক দিন, এখন তো বেতনও দিবে না। একদম মায়ের মতো প্রশ্ন করতে শিখেছিস। আরে বাবা, এটা আমি ডাক্তারকে দেখাবো বলে রেখেছিলাম। কি বলছো? তাহলে এটা আমায় কেন দিচ্ছ? আমার দরকার নেই, তুমি ডাক্তার দেখিয়ে আসো। আগে আমার কথাটা তো শোন। কোনো কথা শোনার দরকার নেই। এই টাকা নিয়ে বিকালেই তুমি ডাক্তারের কাছে যাবে। আরে বাবা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে আমার কোনো অসুখ নেই। তাহলে বমি করলে কি জন্য? আসলে ডাক্তার বলেছিল পেটে অনেক গ্যাস আছে, ওইটা বের করলেই আরাম হয়ে যাবে। এখন আমি একদম সুস্থ। সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর যা, তুই তোর কাজটা করে ফেল। একটা কথা মনে রাখবি, যেটা অধিকার সেটা তোকে পেতেই হবে।
তারপর আমি টাকা নিয়ে সব কিছু ঠিকঠাক করে ফেললাম। ওখানে থাকার সমস্ত ব্যবস্থা হয়ে গেল। এরই মধ্যে পরীক্ষার দিন কাছে গেল। পরীক্ষার আগের দিন বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। পরদিন থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা শেষ করে এসে আব্বুর কাছে ফোন করে কথা বললাম। এভাবে কয়েকটা পরীক্ষা শেষ হয়ে গেল। এখন আর আব্বুর সাথে কথা বলি না, কারণ আব্বু নিষেধ করেছে আর বলছে আমি যেন মন দিয়ে পড়াশোনা করি। সেজন্য আব্বুর সাথে আর কথা বলি না। মাঝে মধ্যে একটু মন খারাপ হতো, কিন্তু সেটা তো আমি কিছু মনে করতাম না। দেখতে দেখতে সব পরীক্ষা শেষ হয়ে গেল। এবার আমি বাসার দিকে রওনা দিলাম। সোজা বাসায় চলে গেলাম, কিন্তু বাসায় কেউ নেই। পাশের বাসার আন্টিকে জিজ্ঞাসা করতে সে বলল আব্বু নাকি আজ কয়েকদিন যাবৎ হাসপাতালে আছে। এটা শুনে তো আকাশ ভেঙে আমার মাথার উপর পড়লো। কিছুতে বিশ্বাস হলো না। সঙ্গে সঙ্গে দৌড় দিলাম হাসপাতালে। হাসপাতালে এসে কোনো লাভ হলো না, কারণ আমার বাবার চিকিৎসা গ্রামের হাসপাতালে হয়নি। সেজন্য সবাই তাকে নিয়ে শহরের হাসপাতালে চলে গেছে। এবার তো আমার মন আরও খারাপ হয়ে গেল। আমার আব্বু না জানি কি হয়েছে, নিশ্চয়ই কোনো বড় অসুখ হয়েছে। এমন সময় আমার চাচাতো ভাই আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। অতঃপর তার সাথে আমি শহরের হাসপাতালে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেলাম। আমি দৌড়ে আব্বুর কাছে যাই। গিয়ে দেখে আব্বু একটা বেডে শুয়ে আছে। আমাকে দেখে তার চোখে পানি চলে আসলো। বাবা তুই এসেছিস? তোর পরীক্ষা কেমন হলো? তোমার কি হয়েছে? তুমি আমায় আগে জানোনি কেন? আগে জানলে তুই কি পরীক্ষা দিতে পারতি? তাই বলে তুমি এভাবে? আমার তো কিছু হয়নি। ডাক্তার কই? আমি ডাক্তারের সাথে কথা বলবো। আরে বাবা তুই শান্ত হ। আমি আব্বুর কোনো কথা না শুনে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম তা জানার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ডাক্তার আমায় বলল আমার বাবার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। তার সাথে সাথে আরও অসুখের কথা বলল। তারা আরও বলল আমার বাবা নাকি মাত্র কয়েক ঘন্টার অতিথি। এটা শুনে তো আমার দুনিয়া একদম উলটপালট হয়ে গেছে। পৃথিবীতে আপন বলতে শুধু বাবাই ছিল, এখন সেও আর রইবে না। আমি একদম এতিম হয়ে যাব। আমি চোখ ভরা পানি নিয়ে বাবার সামনে আসলাম। বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তখন আব্বু আমায় তার পাশে বসতে বলল। বাবা মন খারাপ করিস না, সবাইকে তো একদিন যেতে হবেই নাকি? আব্বু তুমি যেও না, আমি এতিম হয়ে যাব। দেখ বাবা, তোর আঙুল ধরে তোকে হাঁটাতে শিখেছি, ভালো খারাপ বুঝাতে শিখেছি। তোর যখন আমাকে প্রয়োজন ছিল আমি তখন তোর পাশে ছিলাম, এখন আমার তোকে প্রয়োজন। হয়তো ভালো হলো, তার আগেই আমি চলে যাচ্ছি। তুমি এসব কি বলছো? দেখ বাবা, আমি কোনো পড়াশোনা জানি না, সেই জন্য তোকে আর অধিকার আমি দিতে পারিনি তোকে পড়াশোনা করিয়ে বড় করতে। কিন্তু তুই আমার মতো ভুল করবি না, তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, তোর জন্য না হলেও তোর ভবিষ্যতের জন্য। হ্যাঁ আমি দাঁড়াবো, কিন্তু প্লিজ তুমি চেও না। আমার যাওয়ার সময় হয়ে গেছে, দুঃখ একটাই রয়ে গেল, তোকে আমি আর কিছু দিয়ে যেতে পারলাম না। তবে হ্যাঁ, তুই শরীফ চৌধুরীর কাছে যাবি, তাহলেই বেঁচে থাকার রাস্তা পেয়ে যাবি। এমন করে আব্বুর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আব্বু বিদায় নিয়ে চলে গেল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না, অনেকক্ষণ কান্না করলাম। সেই দিনটা আমার কাছে অত্যন্ত কষ্টের দিন ছিল। কষ্টের মধ্যে দিয়ে দিনটা পার করলাম। পরদিন আমি ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম আমার আব্বু অনেকদিন আগে থেকেই এরকম অসুস্থতায় আক্রান্ত ছিল। টাকার অভাবে চিকিৎসা করেনি এবং কাউকে বলেও নি। আমি পরীক্ষা দিয়ে যাওয়ার কয়েকদিন পর থেকে হাসপাতালে পড়েছিল। আমি পরীক্ষা ঠিকমতো দিতে পারবো না বলে আমার জানাতে দেয়নি আমার আব্বু। এমনকি আমার আব্বুর চিকিৎসা করলে সে বেঁচে যেত, কিন্তু অনেক টাকার প্রয়োজন ছিল, আর এই কথা আমার কাছ থেকে লুকিয়ে রাখতে বলছে ডাক্তারকে। এসব শুনে আমার অনেক রাগ হলো নিজের প্রতি। আমার পড়াশোনার জন্য আমার আব্বু মরে গেল, আমি এই পড়াশোনা আর করবই না কখনো। আমার পড়াশোনা করার চালানোর জন্য আমার বাবা মরে গেল চিকিৎসার অভাবে। এই পড়াশোনা আর আমি করবই না, যে পড়াশোনা আমার বাবাকে খেড়ে নিয়েছে। নিস্তব্ধতার মধ্যে দিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিলাম। বাসা থেকে কোথাও গেলাম না, দিনরাত শুধু বাসাতেই বসে রইলাম। একদিন হঠাৎ করে একটা লোক এসে আমাকে বলল আমাকে চৌধুরী সাহেব ডেকেছে। আমি আর দেরি না করে রওনা হলাম। চৌধুরী সাহেবের বাসায় আমার বাবা কাজ করতো, হয়তো বাবার বিষয়ে কিছু বলবে, নয়তো মাসের বাকি দিনটা আমাকে কাজ করতে বলবে। এসব ভাবতে ভাবতে আমি চৌধুরীর বাসায় এসে হাজির হয়ে গেলাম। চৌধুরীকে দেখে আমি সালাম দিলাম। চৌধুরী সাহেব আমাকে বসতে বলল। চৌধুরী সাহেব, আপনি সম্মানিত লোক, আপনার সামনে আমি একটা ছোট্ট মানুষ বসবো কি করে? সমস্যা নেই, বসো। আমার দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হবে না, আপনি বলেন কি বলতে চান। দেখো বাবা, তোমার বাবা আমার এখানে কাজ করতো, হঠাৎ করে সে চলে গেল। আমি আমার বাবাকে মেরে ফেলেছি। আমি যদি পড়াশোনা না করতাম তাহলে সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করতে পারতাম। এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আর বলো এখন কি করতে চাও। আমি জানি আমার আব্বু মাস পুরে কাজ করতে পারেনি। তোমার বাবা তো বেতন নিয়ে নিয়েছে। কবে? তোমার বাবা
আমাকে এসে বলল তার নাকি অনেক বড় একটা অসুখ হয়েছে, সেটা চেক আপ করতে অনেক টাকা লাগবে। আমার কাছে তখন তেমন টাকা ছিল না, তাই 3,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, সেই টাকা দিয়ে আব্বু চিকিৎসা করতে চেয়েছিল, কিন্তু আমি আমি যে সেই টাকাটাও নিয়ে নিই। আচ্ছা, যা হয়ে গেছে তা বাদ দাও। আমি আব্বুর কাজ করে দেব। তোমার বাবা চলে গেছে, এখন তোমার আগে পিছনে কেউই নেই, আর তাই আমি বলছিলাম তোমার বাবার জায়গা তুমি নিয়ে নাও। আমার কিছু সময় দিন, আমি চিন্তা করে দেখি। আচ্ছা ঠিক আছে। তারপর চৌধুরী সাহেবের সাথে আরও কিছু কথা বলে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে চৌধুরী সাহেবের কথাটা নিয়ে চিন্তা ভাবনা করলাম। অবশেষে চিন্তা করে নিলাম আমি বাবার জায়গা নেব, বাবার মতো আমিও চৌধুরীর বাসায় কাজ করব। পরের দিন থেকে কাজে জয়েন দিলাম। এক লোক আমাকে সমস্ত কাজ বুঝিয়ে দিল। আমি মনোযোগ সহকারে কাজ শুরু করলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। কাজের মধ্যে থাকলে আমার দিন অনেক ভালোই কাটে। সেজন্য খুব তাড়াতাড়ি আমি আবার আগের মতো হয়ে উঠলাম। আনন্দের সঙ্গে কাজ করতাম আমি। চৌধুরী সাহেবের সমস্ত কথা শুনতাম, যা বলতো তাই করতাম। একদিন সকালে আমার ডাকলো। আমি আমার কাজ ফেলে চৌধুরী সাহেবের কাছে দৌড়ে আসলাম। হ্যাঁ বলো সাহেব। আজকে শহর থেকে ফিরে আসছে আমার একমাত্র মেয়ে মিতু। কেন মজা করছেন সাহেব? কি কাজ আছে বললেন তো? এটা তোর কাছে মজা মনে হচ্ছে? তা নয় তো কি, আজ প্রায় 1 বছর হলো আপনার বাসায় কাজ করছি, কখনো শুনলাম না যে আপনার মেয়ে আছে। হয়তো তুই শুনিসনি, তোর বাবা জানতো। স্কুল পাশ থেকে শহরে গেছিল তার মামার বাসায় কলেজ করতে। কলেজ পাশ করে বাসায় আসছে। ও তুই একটা গাড়ি নিয়ে গিয়ে স্টেশন থেকে নিয়ে আয় যা। ওকে। আর হ্যাঁ, মিতু একটু রাগী মেয়ে, তুই ওর সাথে বেশি ঝামেলা করতে যাবি না, ওকে? ওকে, আপনি কোনো চিন্তা করেন না, আমি মিতু ম্যাডামকে সহি সালামতে বাসায় নিয়ে আসবো। ওকে, যা এবার। তখন আমি একটা গাড়ি নিয়ে রওনা হলাম। সোজা স্টেশনে আসলাম। বাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেজন্য গাড়িতেই বসে রইলাম। কিছুক্ষণ পর বাস এসে স্টেশনে থামলো। আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম, কিন্তু কথা হচ্ছে আমি তো মিতু ম্যাডামকে চিনি না। এখন আমি কি করে চিনবো, কি করে খুঁজবো সাহেবের মেয়েকে? বিশাল একটা ঝামেলায় পড়ে গেলাম। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তখন সামনে থেকে একটা লোক আমাকে ডাক দিল। আমি সেখানে গেলাম। যাওয়া মাত্রই আমার গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় পড়ে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না, হঠাৎ করে কি আমায় মারলো। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কে, আর আমায় মারলেন কেন? তখন পাশ থেকে লোকটা বলল, এটাই নাকি শরীফ চৌধুরীর একমাত্র মেয়ে মিতু। এটা শুনে তো আমি আচ্ছা মতো অবাক হলাম। সরি ম্যাডাম, আসলে আমি আপনার চিনতে পারিনি। যেই কাজ তুই করতে পারবি না সেটার দায়িত্ব নিস কেন? আসলে ম্যাডাম বাসায় সব ড্রাইভার ব্যস্ত, তাই সাহেব আমায় পাঠাইছে। পাঠাইছে আর চলে আসলি? তুই আমাকে নিতে আসছিস নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দেখতে আসছিস? আসলে ম্যাডাম আমি আপনাকেই খুঁজতেছিলাম। আর একটা মিথ্যা কথা বলিস তো থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। আমি সত্যি বলছি ম্যাডাম। তুই আমাকে চিনিস না আর কেমন করে খুঁজতেছিস? আসলে তোর এইসব মিথ্যা বাহানা আমার কাছে চলবে না। সরি ম্যাডাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? যা ব্যাগগুলো নিয়ে আয়, যা। জি ম্যাডাম। তারপর আমি যে মিতুর ব্যাগ নিয়ে এসে গাড়িতে রাখলাম। তারপর মিতু এসে গাড়িতে উঠে বসলো। এবার আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দিলাম। গাড়ি তার নিজ গতিতে চলতেছে। আমি ভাবতেছি সাহেব বলছিল ম্যাডাম নাকি অনেক রাগী। সেটা তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম রাগ করলে যে আরও বেশি সুন্দর লাগে এটা বলেনি সাহেব। ম্যাডাম যখন রাগ করেছিল তখন দেখতে একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছে এই রাগটা আমি সারা জীবন মানতে পারি, কিন্তু এসব আমার চলবে না। আমায় আমার কাজে মন দিতে হবে। ম্যাডামকে সহি সালামতে বাসায় পৌঁছে দিতে হবে। এসব ভাবছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম। এভাবে কিছুক্ষণের মধ্যে চৌধুরীর বাসায় এসে হাজির হলাম। গাড়ি দাঁড় করাতেই মিতু ম্যাডাম গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। আমি ম্যাডামের যাবতীয় জিনিসপত্র নিয়ে বাসার ভিতরে রেখে আসলাম। গাড়ি রেখে যখনই বাসার ভিতরে আসলাম তখনই চৌধুরী সাহেব আমায় ডাক দিল। আমি তাড়াহুড়ো করে সাহেবের কাছে গেলাম। আমি সাহেবের কাছে যেতেই দেখলাম সাহেবের পাশে মিতু ম্যাডাম রাগী চোখে তাকিয়ে বসে আছে। আমি তাদের সামনে যেয়ে দাঁড়িয়ে রইলাম। এবার বল মা, কি হয়েছে? এই ছেলেটাকে? এটা তো রহিমের ছেলে শাকিল। ওর বাবা মরে যাবার পর থেকে এখানেই কাজ করছে। তুমি এরকম একটা ফকির চাকরকে পাঠিয়েছো আমাকে নিতে, যার কোনো টাইমিং সেন্স নেই? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। কি হয়নি তাই বলো। আমি বাস থেকে নেমে দাঁড়িয়ে থেকে হাত পা ব্যথা হয়ে গেছে, তবু এই চাকরের বাচ্চা চাকর সেইখানে পৌঁছায়নি। কিরে শাকিল, কই ছিলি?
আসলে সাহেব, আমি অনেক আগেই সেখানে পৌঁছে গেছিলাম। বাস না আসার কারণে আমি ওখানে বসেছিলাম। বাস আসার পর আমি এগিয়ে গিয়েছিলাম, কিন্তু মিতু ম্যাডামকে তো আমি চিনি না। আমি একথা বলতেই মিতু আমার সামনে এসে ঠাস করে আমার গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি মিতুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বয়সে আমি মিতুর বড়, তবুও সে আমায় এভাবে থাপ্পড় মারলো। এখন যে শুধু মারলো তা নয়, স্টেশনেও সবার সামনে আমার থাপ্পড় মারছিল। মিতু, তুই ওকে মারলি কেন? মারবো না তো কি, সোহাগ করব? আমাকে চিনে না, তাহলে কেন আমায় নিতে গেল? এসব পাগলকে কেন কাজে রাখো বলো তো? এতে ওর দোষ নেই, আমি শাকিলকে তোর ফটো দেই নেই। না দিয়েই ভালো করেছো। এরকম একটা চাকর ছেলেকে আমার ফটো কেন দিতে যাবে? এবার তুই রুমে গিয়ে আরাম কর, যা। আর এই চাকরকে যেন আর কখনো আমার সামনে না দেখি। ওকে, আর দেখতে পাবি না, এবার যা। ওকে। একথা বলে মিতু চলে গেল। আমি গালে হাত দিয়ে অভাবেই দাঁড়িয়ে আছি। তখন সাহেব আমার দিকে তাকিয়ে বলল, শাকিল, মন খারাপ করিস না। আমার মেয়ে একটু বেশি রাগী, কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো। জি। তোর যেতে একটু দেরি হয়েছে, সেজন্য রেগে গেছে। পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। জি সাহেব। আচ্ছা যা, তোকে যে কাজটা বলছিলাম ওটা তাড়াতাড়ি কর। আচ্ছা। একথা বলে আমি সেখান থেকে চলে আসলাম। যেহেতু আমি কাজের লোক, সেহেতু তো আমায় কাজ করতে হবে। তাই আর দেরি না করে সোজা কাজে মন দিলাম। আমি আমার মনে কাজ করি। তখন মিতু ম্যাডাম আসে, তখন আমি সেখান থেকে সরে যাই, কারণ সাহেব আমায় এমনটাই করতে বলেছে। এভাবে দিন কাটছে, রাত কাটছে, সারাদিন কাজ করে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। একদিন সকালে আমি আমার কাজ করে সাহেবের কাছে যাচ্ছিলাম, কারণ এ সময় সাহেব আমায় বাজারে পাঠায়। যাওয়ার সময় হঠাৎ দেখলাম বিশাল গাড়ি নিয়ে কে যেন আসলো। এটা দেখে আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি। তখন গাড়ি থেকে একজন লোক নেমে আসে। তার মধ্যে ছিল আমার মতো বয়সী একটা ছেলে আর সাহেবের মতো বয়সী একটা লোক। তার সাথে ছিল একটা মহিলা। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তারা কাকে চায়। তখন তারা বলল তারা নাকি চৌধুরী সাহেবের কাছে আসছে। এটা শুনে আমি তাদের নিয়ে বাসার ভিতরে আসলাম। তাদের সবাইকে বসতে দিয়ে চৌধুরী সাহেবকে ডাকলাম। সাহেব এসে তাদের সাথে কথা বলতে লাগলো। বড়দের কথার মধ্যে ছোটদের না থাকাই উত্তম, সেজন্য আমি সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যায় আমি জানতে পারলাম ওরা নাকি মিতু ম্যাডামকে দেখতে এসেছিল এবং তাদের মিতু ম্যাডামকে পছন্দ হয়েছে, সেজন্য বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে। মিতু ম্যাডামের মুখের হাসির জায়গা দেখতে পেলাম। আর হাসি থাকবে না কেন, ছেলেরা বিশাল বড় লোক, হিয়া বড় বাড়ি গাড়ি সব আছে। তো বিয়ের দিন তারিখ অনুযায়ী বাড়িতে বিয়ের রং লেগে গেল। বিয়ে বাড়িটা সুন্দর করে সাজিয়ে তোলা হলো, আর এই দায়িত্ব আমি নিজেই পালন করছিলাম। আসলে আমার অনেক আনন্দ লাগে যে কোনো অনুষ্ঠানের সময়, অনেক মজা করতে মন চায়। কিন্তু বাবা মরে যাওয়ার পর কারো অনুষ্ঠানে যাওয়া হয়নি। ভালোই হলো, মিতু ম্যাডামের বিয়েতে অনেক আনন্দ করার সুযোগটা আমি পেয়ে গেলাম। আমি আর সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি, সেজন্য বাসা সাজানো থেকে সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়েছি। আনন্দের সাথে সাথে কাজ শুরু করি বিয়ের 2 দিন আগে থেকে, কারণ এলাকার একজন বিশাল বড় লোক চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে। সাহেবের কোনো দিক দিয়ে যেন মানহানি না হয় সেদিকটা খেয়াল রাখতে ভুল করলাম না, আর সাহেবের জন্য মান আরও বেড়ে যায়। সেজন্য মনোযোগ সহকারে অনেক সাবধানতার সহিত কাজগুলো করতে লাগলাম। এবার অবশেষে বিয়ের দিনটা এসেই গেল। সকাল থেকে আমি উঠে ব্যস্ত রয়েছি, অনেক কাজ রয়েছে হাতে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর কাজের সাথে লেগে গেছি। যেহেতু সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর, সেজন্য আমাকে সব কিছু সামলাতে হবে। বাড়িটা সুন্দর করে সাজিয়ে তুললাম। একটু পর থেকেই মেহমান আসা শুরু হয়ে গেল। যেসব আত্মীয় ছিল তারা কালকে অনেকেই এসে গেছে। মিঠু ম্যাডামকে সাজানো হচ্ছে একটা রুমে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, অথচ বরের গাড়ি এখনও আসতেছে না। সকল মেহমানরা এসে তাদের আসন গ্রহণ করেছে। অবশেষে মিঠু ম্যাডামকে নিচে নিয়ে আসা হলো। মিঠু ম্যাডামকে একদম পরীর মতো করে সাজিয়ে তোলা হয়েছে, যে কেউ দেখে পাগল হওয়ার কাছাকাছি পৌঁছে যাবে। আমিও মিঠু ম্যাডামকে দেখে নিজের চোখে আর আটকাতে পারলাম না, অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। চোখ সরাতে একদম মনে নেই। এমনিতেই মিঠু ম্যাডাম সৌন্দর্যে ভরপুর, তার উপর আবার বিয়ের সাজ, পুরো অন্যরকম লাগছে। মন চাচ্ছে সারা জীবন এভাবেই দেখতে দেখে। হঠাৎ পিছন থেকে কোনো এক ছেলের ধাক্কা লাগাতে আমি বাস্তবে ফিরে আসলাম। তাকে দেখে মিঠু ম্যাডাম নিচে চলে আসছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই বলাবলি করতেছে। বর যেখানে প্রথমে আসার কথা সেখানে কোণে প্রথমে চলে আসলো। ব্যাপারটা আমার কাছেও একটু
চিন্তিত হয়ে উঠল। এতক্ষণ হয়ে গেল তো যে বরের কোনো খোঁজখবর নেই, ঘটনা কি? বর আসতে এত দেরি করছে কেন? আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা চৌধুরী সাহেবের কাছে চলে আসি। এসে দেখি সাহেব মাথায় হাত দিয়ে বসে আছে। সাহেব, সবাই অপেক্ষা করছে, কিন্তু বর এখনও আসতেছে না। আমার মান সম্মান সব শেষ। কি বলছেন এসব? আপনার মান সম্মান রক্ষা করতে আমি আমার জীবন দিয়ে দেব। বিশ্বাস করেন, আপনার সম্মানে আঘাত লাগবে এমন কোনো কাজ আমি করিনি। সব সময় বাইরের মানুষের জন্য মান সম্মান নষ্ট হয় না রে, কখনো কখনো নিজের রক্তের মানুষের জন্যও নষ্ট হয়। আপনি কি বলছেন সাহেব? আর কি হয়েছে আমাকে একবার বলুন। আমি আমার মুখে কি করে বলি বলতো? রাজ্জাক চাচা, কি হয়েছে বলুন তো? সাহেবের পাশে দাঁড়িয়ে ছিল রাজ্জাক চাচা, সাহেবের খুব কাছের একজন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আর সে যা বলল তা শুনে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছেন এসব? মিতু ম্যাডাম এমনটা কেন করবে? সেটা তো আমিও বুঝতে পারছি না রে। আমার মেয়েকে আমি অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, আর সে আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। আমি রাজ্জাক চাচার কাছ থেকে কথাটা শোনার পর আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। মিতু ম্যাডাম কক্সবাজারে পড়াশোনা করা অবস্থায় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আর সেই ছেলের সাথে মিতু ম্যাডাম কয়েকটা রাত পর্যন্ত কাটিয়েছে, এমনটা রাজ্জাক চাচা বলল। কথা শুনে তো আমি অবাক না হয়ে পারলাম না। মিতু ম্যাডামকে আমি কতটা সম্মান করতাম, আর তিনি এমন একটা কাজ কেমনে করতে পারে? ছি! শহরে একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে রাত কাটানো সাধারণ ব্যাপার হলেও গ্রামের লোকেরা তা অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে দেখে। গ্রামের ছেলে মেয়ে একসঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটার সাহস পায় না, কারণ এটা আমাদের বাবা মা ছোটোবেলা থেকেই খারাপ বলে শিখিয়েছে। কিন্তু শহরে তো এসব মডার্ন হিসেবে মানা হয়। তো যাই হোক, মিতু ম্যাডাম এমন একটা জঘন্য কাজ করতে পারবে এটা গ্রামের কেউ ভাবতেও পারেনি। চৌধুরী সাহেব মানে মিতুর বাবা আশেপাশে কয়েকটা গ্রামে খুব নামি দামি একজন মানুষ। মুহূর্তের মধ্যে বিয়েবাড়িতে খবরটা প্রচার হয়ে গেল, আর সেখান থেকে পুরো গ্রামে একদম ব্রেকিং নিউজ হিসাবে প্রচার হয়ে গেল। সবাই চৌধুরী সাহেবের সম্মানের উপর আঙ্গুল তুলতে শুরু করলো। বিয়েবাড়িতে উপস্থিত সকল মেহমান নিজেদের মধ্যে বলাবলি শুরু করলো, এমন চরিত্রহীন মেয়েকে কে বিয়ে করবে? অন্যদের কথা বাদ দিলাম, আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না মিতু ম্যাডাম এমন একটা কাজ করতে পারে। মিতু ম্যাডাম এটা করার আগে কি একবারও তার বাবার কথা চিন্তা করেনি? কি করে পারলো নিজের বাবার মান সম্মান সব নষ্ট করে দিতে? তার বিবেকে কি একবারও বাধা দিল না? আমি শুধু বারবার চৌধুরী সাহেবের দিকে তাকাচ্ছি। সাহেবের অবস্থা খুব খারাপ, চোখের কোণে পানি টলমল করতেছে, মনে হচ্ছে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। এমন সময় বাড়ি থেকে জোর করে কথার আওয়াজ আসলো, আর সেই কথাগুলো যেন চৌধুরী সাহেবের বুকে থিরের মতো আঘাত করছে। শাকিল, বলো সাহেব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অনেক বড় একটা অন্যায় করেছি, আর সেই অন্যায়ের শাস্তি এখন পাচ্ছি। কি বলছেন সাহেব? আপনার মতো মানুষ কি করে অন্যায় করবে? আপনার মতো চরিত্রবান মানুষ কি করে ভুল করতে পারে? আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আর সেটার শাস্তি হিসেবে সবাই আমাকে অপমান করছে। সবাই বলছে আমি মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। সবাই কি বলছে এটা বাদ দেন। তুই আমাকে এই শাস্তির হাত থেকে বাঁচা শাকিল। সাহেব, বাবা মারা যাওয়ার পর থেকে আপনার কাছে আশ্রয় পেয়েছি, আর সেই সময় ঠিক করে নিয়েছিলাম জীবনে কখনো আপনার সম্মান নষ্ট হতে দিব না। নিজের জীবন দিয়েও হলেও আপনার সম্মান টিকিয়ে রাখবো। শুধু একবার বলো, আমি এখন কি করতে পারি? তোর বাবা আর আমি একসময় খুব ভালো বন্ধু ছিলাম। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমার বাবার সম্পত্তি ছিল বলে আমি এখানে পৌঁছেছি, কিন্তু তোর বাবার কেউ ছিল না, তাই আমি তাকে আমার কাছে রেখে দিয়েছিলাম। সে ছিল এখানকার কাজের লোক, কিন্তু আমার কাছে সে অনেক ভালো একজন বন্ধু। তাকে ছাড়া কোথাও যেতাম না। তখন আমি আর তোর বাবা ওয়াদা করছিলাম আমার ছেলে হলে তোর বাবার মেয়ের সাথে বিয়ে দিব, কিন্তু তোর বাবার ঘরে ছেলে হয় তুই আসিস, আর আমার ঘরে মিতু। যখন আস্তে আস্তে তোরা বড় হতে শুরু করলি, তখন তোরা দুজন একসাথেই সবসময় খেলাধুলা করতি। এটা দেখে আমার মধ্যে এক প্রকার হিংসে জন্ম হয়। আমার মেয়ে রাজরানী কি করে একটা কাজের লোকের বউ হতে পারে? আমি তোর বাবাকে দেওয়া ওয়াদা ভুলে গেলাম, আর ধন সম্পত্তির লোভে পড়ে মিতুকে শহরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিই। আর এখন তোর বাবা মারা যাওয়ার পর আমার মেয়েকে একটা ধনী ঘরের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলাম। এতে আপনার দোষ নেই সাহেব। আমার মাটির গড়ে কি করে আকাশের একটা পরি থাকবে বলেন? আমরা গরিব, তাই গরিবদের মাঝে থাকা উচিত। না রে, তোর বাবাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করার জন্য আজকে আমার এই শাস্তি। দেখুন সাহেব, অযথা একটা দোষ নিজের উপরে চাপিয়ে নেবেন না। এই বিপদ থেকে তুই আমাকে রক্ষা করতে পারবি। বিপদ থেকে রক্ষা করার মালিক তো ওই একজনই, এতে আমি কি করতে পারি?
আমি জানি বিপদ যে দিয়েছে সেই রক্ষা করবে, কিন্তু আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন? আমি জানি এটা বলা আমার ভুল হবে, কিন্তু আমার মান সম্মান যতটুকু আছে সেটা রক্ষা করতে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু সাহেব, আমি কোথায় আর আপনার মেয়ে কোথায়? এটার ভেদাভেদ করার শাস্তি আজ পাচ্ছি আমি। তুই আর আমাকে লজ্জা দিস না। কিন্তু সাহেব, আপনার মেয়ে কি মানবে? না রে, আমি আমার মেয়ের দোষ তোর উপর চাপিয়ে দিতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমার বলার মতো কোনো কিছু আমি খুঁজে পেলাম না। সাহেব নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। যার সম্মান বাঁচানোর জন্য আমি এতদিন জীবন দিয়ে চেষ্টা করেছি, আর আজ আমার সামনে তার সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্জাক, চলো বাইরে যাই। ভাগ্যে যা আছে তাই হবে, কিচ্ছু করার নাই। একথা বলে সাহেব আর রাজ্জাক চাচা বাইরের দিকে হাঁটতে লাগলো। আমিও আর দাঁড়িয়ে না থেকে রুম থেকে বেরিয়ে সাহেবের পিছন পিছন হাঁটতে লাগলাম। একটা একটা দাব ফেলছি আর চিন্তা করছি এখন আমার কি করণীয় আছে, কি করলে সাহেবের সম্মানকে বাঁচাতে পারবো। যদি আমি মিতু ম্যাডামকে বিয়ে করি তবুও সাহেবের সম্মান নষ্ট হবে, আর যদি না করি তাহলে তো মিতু ম্যাডামের জীবন নষ্ট হবে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। এমন কিছু করতে হবে যাতে মিতু ম্যাডামের জীবন নষ্ট না হয় আর সাহেবের সম্মানটাও ঠিক থাকে। কিন্তু করবোটা কি? এর মধ্যে আমরা নিচে অনুষ্ঠানের জায়গায় চলে আসি। ওখানে উপস্থিত থাকা সকলেই সাহেবের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো মুখের সামনে বলে দিচ্ছে, এত বড় মানুষও তার মেয়েকে যথাযথ শিক্ষা দিয়ে বড় করতে পারেনি, নিজের মেয়ে হয়েই নিজের বাবার সম্মান নষ্ট করলো। এই কথাগুলো শুনে সাহেবের বুকে তীরের মতো আঘাত করছে। সেটা সাহেবের চোখ দেখে বোঝা যাচ্ছে। মিতু ম্যাডামের দিকে তাকিয়ে দেখি মিতু ম্যাডাম চুপচাপ বসে আছে, এমনভাবে বসে আছে যেন সে কিচ্ছু জানে না। আস্তে আস্তে সকলেই সাহেবের কাছে প্রশ্ন তোলা শুরু করলো। অনেকে তো সেখান থেকে চলে যাচ্ছে। সাহেবের অপমান দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি আর দাঁড়িয়ে না থেকে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবার আমি বলতে শুরু করলাম, দেখুন, এখানে গ্রামের প্রায় সবাই উপস্থিত আছেন এবং বাইরের গ্রামেরও অনেক মানুষ রয়েছে। তাই আমি সবার সামনে একটা কথা বলতে চাই। আমার এমন কথা শুনে ওখানে উপস্থিত থাকা সকলেই আমার দিকে তাকায়। সাহেব আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে চৌধুরী সাহেবের মেয়ের নামে যে অপবাদটি প্রকাশ পেয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এটা দায়ী আমি, আমার বানানো নাটক এটা। আমার এমন কথা শুনে সবাই অবাক না হয়ে পারল না। চৌধুরী সাহেব এবার আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। শাকিল, তুই এসব কি বলছিস? হ্যাঁ সাহেব, এতদিন যে মানুষটার সম্মান রক্ষা করতে আমার জীবন দিতেও রাজি ছিলাম, আজ সেই মানুষটার সম্মান আমি নিজেই নষ্ট করছি। কেন করছিস এসব? তোকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম। আর আমি মিতু ম্যাডামকে ভালোবাসতাম। মানে? হ্যাঁ, মিতু ম্যাডামকে দেখার পর থেকে আমি তার প্রেমে পড়ে যাই, তাকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন শুনলাম আপনি তার বিয়ে দিচ্ছেন একটা বড়লোক ছেলের সাথে, তখন আমি বুঝে গিয়েছিলাম আমি চাইলেও কোনো মিতু ম্যাডামকে পাবো না, আমাকে চিনিয়ে নিতে হবে। তাই আমি প্ল্যান বানাই আর বর পক্ষের কাছে আমি মিথ্যা কথা বলি যে মিতু ম্যাডাম শহরে অনেক ছেলের সাথে ঘুরেছে, রাত কাটিয়েছে। আর এটা শুনে তারা বিয়েতে মানা করে দেয়। তবুও আমি শান্ত হয়নি। তাদের এটাও বলি যে তারা সোজা মানা করলে চৌধুরী সাহেব অনেক বাহানা বানাবে, তাই চৌধুরী সাহেবকে না জানিয়ে বিয়ের দিন যেন তারা না আসে। আর সেজন্যই আজকে তারা আসেনি। আর আমি চেয়েছিলাম তারা না আসলে সাহেব নিজের সম্মান আর মেয়ের জীবন রক্ষা করার জন্য কোনো উপায় না পেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। আমার এসব কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল আর নিজেদের মধ্যেই কথা বলা বলি শুরু করলো। আপনারা হয়তো ভাবছেন এসব আমি সাহেবের মান সম্মান রক্ষা করার জন্য বলছি, কিন্তু না, আজকে একটা নিষ্পাপ মানুষকে বিনা দোষে দোষী হতে দেখে আমার নিজেকে অনেক বড় দোষী মনে হচ্ছে। নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে। নিজের দোষ একটা মহৎ মানুষের উপর পড়তে দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। তাই আপনাদের সবার সামনে নিজের দোষ নিজে স্বীকার করলাম। আমি জানি এখন আপনারা আমায় অনেক বড় শাস্তি দেবেন, কিন্তু আমি দুইটা জিনিসের উপর বিশ্বাস করে এটা করলাম। এক নম্বর হচ্ছে আমি যে মিতুকে ম্যাডামকে ভালোবাসি, সেই ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমি এখন আর চাই না আমার এই ফুলের মতো পবিত্র ভালোবাসা মিথ্যা নামের কোনো জিনিসে আশ্রয় নিক। আর দুই নম্বর, আমি জানি যে মানুষ তার নিজের দোষ নিজে স্বীকার করে তার শাস্তি কম হয়। আর সাহেবের মতো মহান মানুষের জন্য আমি হাজারটা শাস্তি পেতে এখন রাজি। আমার সমস্ত কথা শুনে সবাই হা হয়ে গেছে। কেউ ভাবতেও পারেনি আমি এমন একটা কাজ করতে পারবো। আর মিতু ম্যাডাম তো আরও বেশি অবাক হয়ে গেছে। আমি নিচের দিকে তাকিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। এবার সবাই নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো। আসল দোষী সাহেবের বাসার চাকর। তাদের সবার কথা শুনে আমি বুঝলাম মিতু ম্যাডাম আর সাহেবের সমস্ত দোষ এখন আমার উপর চলে এসেছে। এমন সময় হঠাৎ আমার সামনে কেউ এসে দাঁড়ালো। আমি চোখ তুলে তাকিয়ে দেখি সাহেব আমার দিকে তাকিয়ে আছে।
তুই যে আমার মেয়েকে ভালোবাসিস এটা আমায় বললে পারতি। এর জন্য তুই এত বড় মিথ্যের সাহায্য নিতে গেলি কেন? সাহেব, আমরা গরিব আর আপনারা বড়লোক। আমি জানতাম আমি বললে আপনি কখনো আপনার রাজকন্যা মেয়েকে একটা চাকরের হাতে তুলে দিবেন না। মানুষের মধ্যে কখনো ভেদাভেদ হয় না, মানুষ তো মানুষই। তুই আমাকে বললে আমি খুশি খুশি তোর হাতে তুলে দিতাম, আর আমার কাছেই তোদের রেখে দিতাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার মতো মহান একজন মানুষকে আমি চিনতে পারিনি। মিতু ম্যাডামকে পাবার নেশে আমি অনেক বড় ভুল করে ফেলছি। প্লিজ আমায় মাফ করে দিন সাহেব। ভুল তো সবারই হয়, আর মানুষ মাত্রই তো ভুল। ভুল করে যে সঠিক রাস্তার আবার ফিরে আসে, সেই হচ্ছে প্রকৃত তওবাকারী। আর ধন সম্পত্তি দেখে কাউকে বিচার করা যায় না, আসল চরিত্র দেখেই সবাইকে বিচার করা যায়। আর তাই আমি তোর মতো একজন ছেলেকেই আমার মেয়ের জামাই বানাতে চাই। এতে করে আমার মেয়ে আমার কাছেই থেকে যাবে, আর তুইও তোর ভালোবাসার মানুষকে পেয়ে যাবি। কিন্তু সাহেব, আমি আপনার সাথে বেইমানি করছি, তারপরও আপনি... বললাম তো ভুল সবার হয়, আর আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভুল দেখেও আমাদের বারবার সুযোগ দেয়। সেখানে আমরা মানুষ হয়ে কি মানুষকে একবার সুযোগ দিতে পারি না? সাহেব, আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। আর দেরি করিস না, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেহমানরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করে বসে আছে। যাচ্ছি। একথা বলে আমি সেখান থেকে উপরে গেলাম। আর বিয়েতে পরার জন্য সাহেব আমাকে যে পাঞ্জাবি কিনে দিয়েছিল সেটা পরে নিচে চলে আসলাম। সমস্ত নিয়মকানুন মেনে আমার আর মিতু ম্যাডামের বিয়ের কাজ সম্পন্ন হলো। আর আমার জীবনে মিতু নামের আরও একটা মূল্যবান জিনিস যোগ হয়ে গেল। জানি না আমি এই মূল্যবান জিনিসটা কতটুকু মূল্য দিতে পারবো, তবে সারা জীবন চেষ্টা করেই যাব। তবে এখন বিষয় হচ্ছে একটাই, মিতু ম্যাডাম কি আমায় মেনে নেবে নাকি মানবে না। যা, আমি এসব কি উল্টাপাল্টা ভাবছি। মিতু ম্যাডাম যদি আমায় না মানতে পারতো তাহলে বিয়ে হওয়ার আগেই বলে দিত। বিয়েটা যখন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই মেনে নেবে। যাই, এবার আমার বাসর রাত। বিয়েটা হয়েছে মিতুর বাসায়, আর বাসর রাতটাও হবে মিতুর বাসায়। কারণ সবার সামনে যেহেতু সাহেব বলেছিল আমাদের তার কাছেই রাখবে, সেহেতু আজকের পর থেকে আমার বাসা এখানে। আর সেই সূত্রে আজ আমার আর মিতুর বাসর রাতটা এখানে অনুষ্ঠিত হবে। গ্রামে আমার তেমন কোনো বন্ধু ছিল না, শুধু দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, রকি আর সিয়াম। কিরে, তলে তলে এত দূর পৌঁছে গেছিস অথচ আমরা জানতেও পারিনি। এখন তো জানতে পারলি নাকি? তা মামা, খাওয়া দাওয়া করাচ্ছিস কবে? আজকেই তো খাইলি। আরে এটা তো বিয়ের খেলাম, কিন্তু তুই তোর বিয়ে উপলক্ষে ট্রিট দিবি। আমার শ্বশুর বাসায় যেটা খাইছিস ওইটাই শেষ, আর কোনো কিছু পাবি না। যা এখান থেকে। বাপরে মামা, বিড়াল মারার জন্য আর তর্স হচ্ছে না। আরে তেমন কিছু না। বড়লোকের রাজকন্যাকে তো বিয়ে করে নিলি, এবার তাকে সামলাতে পারবি তো? তোরা এখন যা তো। মামা, ভালো করে বিড়াল মালিস, কোনো রকম ভুল করিস না যেন। যাবি তোরা? যাচ্ছি যাচ্ছি। তারপর রকি আর সিয়াম চলে গেল। এবার আমি বাসর করে মানে মিতু ম্যাডামের গড়ের দিকে রওনা হলাম। আর এখন তো মিতু ম্যাডাম আমার বিয়ে করাবো। এখন কেন ম্যাডাম বলছি, আমি মনে মনে এসব ভাবছিলাম। তখন হঠাৎ করে সাহেব আমাকে ডাকলো। আমি তাড়াহুড়ো করে সাহেবের কাছে চলে গেলাম। হ্যাঁ সাহেব, বলেন। একটা কথা বল, সবার সামনে যা বললি সেগুলো কি সত্যি? বাদ দেন না, যা হবার তা তো হয়ে গেছে। না, তুই আমাকে সব সত্যিটা বল। সাহেব, আমি দুনিয়ার সব মানুষের কাছে অপরাধী হয়ে থাকতে পারবো, কিন্তু আপনার কাছে আমি অপরাধী হয়ে কখনো থাকতে পারবো না। কারণ বাবা মারা যাবার পর আমি আপনাকে আমার বাবার মতো ভালোবেসেছি, সম্মান করেছি। তাহলে বল। আমি আপনার সম্মান বাঁচানোর জন্য এসব কিছু বানিয়ে বলছি, যাতে মিতু ম্যাডামের উপর থেকে সব দোষ আমার উপর পড়ে। কিন্তু তুই এটা কেন করলি? সাহেব, আপনি এই এলাকার একটা নামধন্য ব্যক্তি। আপনার মেয়ের উপর এমন দোষ পড়লে আপনার সহ আপনার মেয়েরও মান সম্মানে আঘাত লাগবে। কিন্তু সাহেব, আমরা গরিব, আমাদের আগে পিছে কিচ্ছু নেই। একথা শুনে সাহেব আমার জড়িয়ে ধরল আর কান্নামাখা নরম সুরে বলল, আমার মেয়ে হয়ে আমার মান সম্মানের কথা একবারও ভাবিনি, আর তুই আমার মান সম্মানের কথা ভেবে নিজের জীবনটাই নষ্ট করলি। তুই আজ থেকে আমার ছেলে। জীবন নষ্ট করার কি আছে সাহেব? বিয়ে তো একদিন করতেই হতো। আমার তো এটা অনেক বড় ভাগ্য যে চৌধুরী বাড়ির জামাই হতে পারছি। যা, এবার বাসর ঘরে যা। জি। তারপর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আমি রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। একবার ভাবছি ভিতরে যাব, আরেকবার ভাবছি যাব না। এত চিন্তা ভাবনা পিছনে রেখে দরজায় ধাক্কা মেরে দিলাম। ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল।
আমি ডান পা এগিয়ে দিয়ে রুমে প্রবেশ করলাম। চোখ খুলে আমি খাট খুঁজতে লাগলাম, কারণ বড় লোকদের বাড়িতে গড়গুলো বড় বড় হয় আর খাট কোথায় থাকে তার ঠিক নেই। ঘরের চারদিকে নজর দিতে দেখলাম একপাশে কাঠ, আর খাটের উপর হিয়া বড় ঘুমটা টেনে বসে মিথু ম্যাডাম টুকু মিথু। এটা দেখে আমার মনের মধ্যে একটা একটা করে 3টা লাড্ডু ফুটতে শুরু করলো। আমি দরজাটা আস্তে লাগিয়ে কাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি খাটের উপর মিতুর পাশে বসতে যাব এমন সময় মিতু তার মুখের উপর থেকে ঘুমটা সরিয়ে একটা ধমক দিয়ে বলে উঠল, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবি না। কথাটা শুনে আমার মনের 3 নম্বর লাড্ডু ফুটুস করে ফেটে গেল। বুঝে গেলাম বউ থেকেও আমায় সিঙ্গেল থাকতে হবে। তুমি কি এই বিয়েতে রাজি নও? চুপ কর, চাকরের ছেলে চাকর। তুই আমায় তুমি করে বলার সাহস কোথায় পেলি? সাহস তো এমনিতেই চলে আসলো, কারণ এখন আমি তোমার খাতা কলমের স্বামী। শ্যাট আপ। নিজের জায়গাটা একবার দেখ আর আমার জায়গাটা একবার দেখ। তুই এই বাসার চাকর আর আমি এই বাসার মালিক, সো নিজের লিমিটে থাক। ও হ্যাঁ, আমি তো বলেই গেছিলাম যে আমি এই বাসার একজন সাধারণ চাকর মাত্র। এই তো ঠিকই বুঝতে পেরেছিস। এখন চুপচাপ এই ঘর থেকে বের হয়ে যা আর চাকর চাকরের মতো হয়ে থাক, যা। দেখুন, আমি আপনার আর সাহেবের জন্য সবার সামনে অনেক বড় মিথ্যা বলেছি। এখন আপনাদের সম্মান রক্ষা করতে আমার সাথে থাকতেই হবে। ও হ্যালো, তুই সবার সামনে গিয়ে একটা বিশাল কাহিনী বলেই নিজেকে এত মহান ভাবিস না, কারণ তোর এই কাজে আমার কোনো উপকার হবে না। কেননা এই সমস্ত প্ল্যান তো আমার নিজেরই ছিল। কি বলছেন এসব? হ্যাঁ, আমি নিজে আমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে সমস্ত নিয়ম ভঙ্গ করে সবার সামনে নিষ্পাপ হয়ে বসেছিলাম। আপনি এমনটা কেন করলেন? আপনি কি জানেন এটা সাহেব জানতে পারলে কতটা কষ্ট পাবে? তাতে আমার কিছু যায় আসে না। যেই বাবা নিজের মেয়ের স্বাধীনতা বুঝে না, সেই বাবার কোনো দরকার নেই আমার। রাস্তায় রাস্তায় অচেনা ছেলেদের সাথে হাত ধরে ঘুরে বেড়ানোই কি আপনার স্বাধীনতা? রাতের পর রাত একটা অচেনা ছেলের সাথে রাত কাটানোই কি আপনার স্বাধীনতা? নিজের ইজ্জত সম্মান অন্যের কাছে বিলিয়ে দেওয়াই কি আপনার স্বাধীনতা? চাকরের ছেলে চাকর, তুই এসবের কি বুঝবি? তুই তো একটা ফকিরের ছেলে। হ্যাঁ, আমি ফকিরের ছেলে, কিন্তু সম্মান আপনার মতো মেয়ের থেকে বেশি আছে। চুপ, একদম চুপ, বেশি কথা বলবি না। আপনি নিজের বাবার সাথে তো বেইমানি করতে পারলেন। হ্যাঁ পারলাম। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। ভালোবাসা? কিসের ভালোবাসা? রকি, রকি আমার ভালোবাসা। সেই রকি যার নামে 3টা ধর্ষণের কেস ছিল এবং 5টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক জড়িয়ে আছে, এখন বড় লোকের মেয়ে পেয়ে আপনাকে বোলাচ্ছে। চুপ, তোর সাহস কি করে হয় আমার রকিকে নিয়ে বাজে কথা বলার? বাজা নয় ম্যাডাম, যা সত্যি তাই বলছি। তোকে বলতে হবে না। রকি নতুন করে বিজনেস শুরু করবে আর তারপর আমাকে বিয়ে করবে। তাহলে এই বিয়ে কেন করলেন? আমি প্ল্যান করে বরপক্ষের কাছে আমার বন্ধুদের পাঠিয়ে আমার নামে মিথ্যা অপবাদের কথা বলে দেই, যাতে তারা আমাকে বিয়ে করতে না আসে। তারপর আমাকে আর কেউ বিয়ে করতে আসবে না, আর আমি সময় হলে রকিকে বিয়ে করতে পারবো। কিন্তু মাঝখানে তুই এসে একটা মিথ্যে অভিনয় করে আমার প্ল্যানে পানি দিয়ে দিলি। আমি সাহেবের সম্মান রক্ষা করেছি। আমি ভাবতেও পারছি না আমার বাসার চাকর আমার স্বামী হবে। ছি, গা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে। দূরে গিয়ে দাঁড়া। দেখুন ম্যাডাম, যাই হোক, এখন আমি আপনার স্বামী। একদম স্বামী হতে আসবি না। তুই ভুলে যাস না তুই আমার চাকর। কাল কি তুই আমার ডিভোর্স দিবি? ম্যাডাম, এটা কোনো পুতুল খেলা নয় যে মন চাইলে খেললাম আর না চাইলে খেললাম না। ডিভোর্সের পেপার আসতে কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে। উফ, এতদিন আমি তোকে স্বামী মানবো? কখনোই না। দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু জোর করে কোনো জিনিস নেই না, বিশেষ করে ভালোবাসা তো কখনই না। তাহলে আজকে থেকে তুই আলাদা আর আমি আলাদা। ভুল করো আমায় টাচ করার চিন্তা ভাবনাও করবি না। এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন, আমি আপনার দিকে কখনো খারাপ নজরে দেখব না। এবার বাইরে যা। বাইরে গেলে সবাই বুঝে যাবে, তার চেয়ে বরং আমি মাটিতে শুয়ে পড়ছি। কিন্তু খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবি না। জি। তারপর আমি আর কোনো কথা না বলে নিচে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে আমি আমার কাজ করতে চাই, কিন্তু সাহেব আমাকে আর কাজ করতে দেয় না। শাকিল, এখন থেকে তুই এই বাসার চাকর নয়, তুই এই বাসার জামাই। তুই আমার সাথে আমার কাজে সাহায্য করবি। ওকে সাহেব।
এরপর থেকে আমি সাহেবের সাথে যেখানে সেখানে যাই, সাহেবের কাজে সাহায্য করি। রাত হলে আমি মিতু ম্যাডামের রুমে গিয়ে সোফায় ঘুমিয়ে থাকি। এভাবে দিন কাটতে লাগে। সাহেবের সাথে কাজ করতে করতে আমার ভালোই দিন যাচ্ছিল। আর বেশ কয়েকদিন পর আস্তে আস্তে মিতুর সাথেও আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখন মিতু আমার সাথে ভালোই করেই কথা বলে, আমিও তার সাথে ভালোভাবেই কথা বলি। কিন্তু ভালো করে কথা বললেই তো আর সব কিছু হয়ে যায় না। মিতু আর আমার মধ্যে ঠিক ততটাই দূরত্ব রয়েছে যতটা বাসর রাতে ছিল। এখনও আমি সোফায় ঘুমাই আর মিতু খাটে। এখন পর্যন্ত আমি মিতুর দিকে ঠিকমতো চোখ তুলে তাকাতেও সাহস পাইনি। আরেকটা কথা, মিতু প্রতিদিন রাতে ফোনে কার কার সাথে যেন কথা বলে। কথা বলবে বলুক, নিষেধ নাই, কিন্তু পাহাড় আর কাজে আমাকেই রাখে। ফোনে রোমান্টিক কথা বলে আর আমি তার স্বামী হয়ে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ শুনে চাই। কতটা দুর্ভাগ্য হলে নিজের বিয়ে করা বউয়ের প্রেমালাপ শুনতে হয়, কিন্তু কোনো কথা বলার মতো সাহস থাকে না। মিতু আমার স্বামী বলে মানে না, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মিতুকেই আমার স্ত্রী হিসেবে মেনে যাব। কারণ পবিত্র কালামকে সাক্ষী রেখে আমি তাকে বিয়ে করেছি। তো যাই হোক, এরই মধ্যে দিয়ে আমার দিন মোটামুটি ভালোই কাটছিল, কিন্তু মনের মধ্যে একটা অজানা কষ্ট যেন সবসময় লেগেই থাকে। একদিন সাহেব একটা কাজে পাশের গ্রামে গেলেন। সন্ধ্যায় ফোন দিয়ে বলল সাহেব নাকি আজকে আসতে পারবে না। আমিও সাহেবের সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু অনেক দেরি হবে, সেজন্য বাসায় আমায় রেখে সাহেব, যাতে আমি বাড়ি দেখে রাখি। তো এই খবর আমি যখনই মিতুকে এসে বলি, মিতু তো অনেক খুশি হয়, কিন্তু আমি তার খুশি হওয়ার কারণ খুঁজে পাই না। শাকিল, তোমায় একটা কাজ দিব, করতে পারবে তো? অবশ্যই করতে পারবো, বলো। আমি একটা খাতায় কয়েকটা জিনিসের লিস্ট লিখে দিচ্ছি, তুমি বাজারে গিয়ে চুপি চুপি সেগুলো নিয়ে আসবে, কিন্তু দেখবে না। ওকে, আমি দেখবো না। এটা মেয়েদের ব্যাপার, তাই প্লিজ দেখবা না, তোমায় বিশ্বাস করে আনতে দিচ্ছি। ওকে। তারপর আমি মিতু ম্যাডামের কাছ থেকে লিস্ট নিয়ে সেই সন্ধ্যাবেলা বাজারে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাজারে এসে একটা ফাঁকা দোকানে গিয়ে লিস্টটা দেখালাম। লিস্টটা দোকানদার দেখে কিছুক্ষণের জন্য আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যাপারটা আমি কিছু বুঝলাম না। ভাবলাম হয়তো মেয়েদের জিনিসপত্র নিতে দেখে দোকানদার অবাক হলো। এটা ভেবে আমি দোকানদারকে বললাম যেন কালো পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে একটা ব্যাগে দেয়। দোকানদার আমার কথা অনুযায়ী দিল। আমি সেগুলো নিয়ে আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সোজা মিতুর রুমে গেলাম। মিতু আমার দিকে দৌড়ে গিয়ে নিচ থেকে একটা গ্লাস নিয়ে এসে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে এসে আমার হাত থেকে সেগুলো নিয়ে মেঝেতে বসে পড়ল। এগুলো কি? এগুলো হিন্দি ভাষায় দারু আর বাংলা ভাষায় মদ। কি, তুমি আমার দিয়ে মদ আনিয়ে নিলে? হ্যাঁ, তো কি আনিয়ে নিতাম। এই জন্য এই দোকানদার আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ছি ছি ছি, এই গ্রামে আমার একটা ইজ্জত বলে কিছু আছে, তুমি সেটারও 12টা বাজিয়ে দিলে। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। আমি আর কথা না বলে চুপচাপ বসে থেকে মিতুর কাণ্ড দেখছিলাম। মিতু সেগুলো ভালো করে মিক্সার করে গ্লাসে ঢেলে খেয়ে নিল। তুমি এসব খাও কি করে? আমি গন্ধই তো নিতে পারছি না। খাবে নাকি একটু? না না, এসব আমার দ্বারা হবে না, আর এসব শরীরের পক্ষে ভালো না। তুমি খেও না প্লিজ। দেখ, তোর এসব জ্ঞানমূলক কথা শুনলে আমার রাগ ওঠে। শরীর তোমার খারাপ হয়ে যাবে তো, এগুলো ভালো না। একবার খেয়ে দেখ কত স্বাদ। নে নে, একবার খা, নে। না না, আমি খাবো না। আরে একবার খা, একবার খেলে কিচ্ছু হবে না। আমি যতবারই মানা করছি মিতু ততবারই জেদ করছে। তার জেদ আমার অনেক পছন্দের জিনিস। তার জেদ দেখে আমি আর ঠিক থাকতে পারি না। অবশেষে তার জেদের কাছে আমি নত স্বীকার করলাম আর মিতুর হাত থেকে গ্লাস নিয়ে চোখ বন্ধ করে পুরো গ্লাস খালি করে দিলাম। গলা দিয়ে নামতেই যেন এক প্রকার অশান্তি ভাব পেলাম। চোখ দুটা বন্ধ করে টিপে গিলে ফেললাম। চোখ খুলতেই আমার চারদিকে অন্ধকার দেখলাম। তারপর কেন জানি আমার ভিতরটা অন্যরকম হয়ে উঠলো। কোথা থেকে যেন এক প্রকার আনন্দ দৌড়ে দৌড়ে আসছে। কিরে, কেমন লাগলো? মিতু তুতলাতে কথাটা বলল। আমি এবার তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকার পর তার কথার জবাবটা ছুঁড়ে মারলাম। কেমন যেন একটা গলাটা টেনে ধরছে। আরেক গ্লাস খেয়ে নে, দেখবি ভালো লাগবে। মিতুর কথা শুনে তার দিকে তাকিয়ে রইলাম। তখন মিতু আমার হাত থেকে গ্লাসটা নিয়ে আরও কিছুটা ঢেলে দিল। আমার সামনে এগিয়ে দিতে আমি আবারও পুরো গ্লাস ফাঁকা করে দিলাম। এবারে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল, চারপাশটা ঘুরতে লাগলো। আমি মিতুর মুখের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে ওখানে শুয়ে পড়লাম। সকালে চোখের উপর মনে হলো আগুন এসে পড়লো।
চোখটা যেন পুরে জলসে যাচ্ছে। চোখটা খোলার চেষ্টা করতেও অনেক কষ্ট পেলাম। কষ্ট করে চোখটা খুলে দেখলাম চোখের সামনে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। 2 হাত দিয়ে চোখ দুটা পরিষ্কার করতে চাইলাম, কিন্তু ডান হাত কিছু একটার তলে চাপা পড়ায় বাম হাত দিয়ে একে একে 2 চোখ পরিষ্কার করে নিলাম। চোখ পরিষ্কার করে তাকাতে অনুভব করতে পারলাম আমি মিতুর রুমে শুয়ে আছি। নিচের তাকাতেই তো আমার চোখ কপালে ওঠার ভাব হলো। আমি মিতুর খাটে শুয়ে আছি। এবার ডান পাশে তাকিয়ে তো আরও অবাক হলাম, আমার ডান হাতের উপর মাথা দিয়ে মিতু নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। এটা দেখার পর তো আমি আর ঠিক থাকতে পারলাম না। আস্তে আস্তে ডান হাতটা মিতুর মাথার নিচ থেকে টেনে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। চোখ দুটো আমার হিয়া বড় বড় হয়ে গেল। এখন যদি মিতু ম্যাডাম এটা দেখে ফেলে তাহলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। কিন্তু কথা হচ্ছে আমি খাটে আসলাম কেমন করে? কালকে রাতের কথা মনে করার চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমার কোনো কিছু মনে হলো না। মাথায় এক বিশাল টেনশন নিয়ে দরজা খুলে বাইরে আসলাম। এক একটা ধাপ আমার একটা চিন্তা বাড়ছে। কাল রাতে আমি কি করছি? আমি খাটে গেলাম কি করে? আর মিতু ম্যাডাম আমার পাশে কি করে ঘুমালো? আমার মাথায় তো কিচ্ছু আসছে না। আবার ভাবলাম আমি মিতু ম্যাডামের সাথে খারাপ কিছু করে ফেলিনি তো? ছি, আমি সব কী ভাবছি? মিতু ম্যাডামের সাথে আমি এমনটা কি করে করব? আমি না হয় প্রথমবার নেশা করায় একটু বেশি পাগল হয়েছিলাম, কিন্তু মিতু ম্যাডাম তো আগেতে কি করে? সে তো আর আমার মতো হবে না। আমাদের মধ্যে কিছু হতে লাগলে অবশ্যই মিতু ম্যাডাম বাধা দিত। এমনই হয়তো আমি খাটের উপর চলে গেছি। নিজেই নিজের মনকে এসব সান্ত্বনা দিয়ে বাজে চিন্তাভাবনা দূর করার বৃথা চেষ্টায় মেতে উঠলাম, কিন্তু বারবার আমার মনের মধ্যে কেন যেন একটা দকাশ শব্দ হচ্ছে। এরপর মিতু ম্যাডাম যখন ঘুম থেকে উঠে তখন সেও আর কিছু বলে না। এটা দেখে আমি নিশ্চিত হয়ে যাই যে আমার আর মিতু ম্যাডামের মধ্যে কোনো কিছু হয়নি, আমরা ঠিক আগের মতোই আছি। এরই বেশ কিছুদিন পর হঠাৎ করে মিতুর শরীর খারাপ করে, হঠাৎ করে বমি করা শুরু করে। এটা দেখে সাহেব মুসকে হাসতে শুরু করে। আমি হাসির কারণ জিজ্ঞাসা করলে সে বলে দাদা হওয়ার বয়স নাকি সাহেবের হয়ে গেছে। বিষয়টা আমি ঠিক বুঝে উঠতে পারি না। রাতে মিতু কোথা থেকে জোরে হাঁটতে এসে বাড়িতে প্রবেশ করে। এটা থেকে বুঝতে পারলাম মিতু ম্যাডাম বেশ রেগে আছে। মিতু ম্যাডাম এসে আমার হাত ধরে সোজা তার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি ভয়ে দৃষ্টিতে মিতুর দিকে তাকাতেই সে বলতে শুরু করলো, বিশ্বাসঘাতক, বেঈমান। একথা বলে ঠাস করে দুটো থাপ্পড় একদম আমার গাল বরাবর ছুঁড়ে মারে। আমি কোনো কিছু না বুঝে 2 গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুই চান্স নিয়ে ফেলেছিস? আমি জানতাম তোদের মতো ফকিররা কখনো ভালো হয় না। আরে মিতু কি হয়েছে বলবে তো? সব কিছু করার পর এখন জিজ্ঞাসা করছিস কি হয়েছে? তুই আমার ভালো ব্যবহার করার নাম করে আমার দেহ লুটে নিয়েছিস, আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিস। কি বলছো এসব? আমি তোমার সাথে এমন কিছুই করিনি, বিশ্বাস করো। তুই যদি কিছু না করে থাকিস তাহলে আমি প্রেগনেন্ট হলাম কি করে? আমার পেটে 3 মাসের বাচ্চা এলো কি করে? বল আমায়, উত্তর দে। প্রেগনেন্ট বাচ্চা? সব কিছু করে এখন কিছুই জানিস না? কি ভেবেছিলি আমি প্রেগনেন্ট করলে আমি তোর সাথে সারা জীবন থাকবো? আমি অনেক বড় ভুল করেছি। তোর মতো একটা চরিত্রহীন বেঈমান ছেলেকে বিশ্বাস করেছিলাম, বন্ধু ভেবেছিলাম তোকে, আর তুই কি করলি এটা? ছি। কথাটা বলি মিতু কান্না করতে খাটের উপর বসে পড়ে। আর মিতু এসব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমার জানা মতে তো আমি মিতুর সাথে তেমন কিছু করি নাই। ঠিক এমন সময় সেই রাতের কথা মনে হলো, যেই রাতে আমি নেশা করে পাগল হয়ে মিতুর সাথে একই কাটে শুয়েছিলাম। দেখো মিতু, এসব কিছু একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে। সেই রাতে দুজন নেশা করে কি করেছি দুজনে কেউ বলতে পারবো না। হ্যাঁ, সেই দিন তুই ইচ্ছে করে মদের সাথে কিছু একটা মিশিয়ে এনেছিলি, আর তারপর ছি। দেখো, সেটা আমি দেখেছিলামই না, তাহলে মিশাবো কী করে? আর তুমি জোর করে আমায় খাইয়েছিলে। আমি বলেছিলাম আমি কোনোদিন খাইনি। একবার বাবু একটা করে একটা মেয়ে আর একটা ছেলে নেশা করে মাতাল অবস্থায় রাত কাটালো, তাহলে তাদের মধ্যে কি হতে পারে? সেই দিন সকালে আমার কাপড়ে রক্ত ছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো সমস্যা আমার, কিন্তু তখন তো তুই ছিলি না আমার কাছে। ছিলাম, আমার ডান হাতের উপর মাথা দিয়ে শুয়েছিলে। আমি ভাবছিলাম মাতাল হয়ে হয়তো রাতে ঘুমের তালে এখানে চলে এসেছি, তুমি দেখলে রাগারাগি করবে বলে আমি উড়ে চলে যাই। আমি এই বাচ্চা দুনিয়া আনতে পারবো না। যেখানে বিয়েটাই আমি মানি না, সেখানে বাচ্চা তো অনেক দূরের কথা। প্লিজ মিতু, এমনটা করো না। নিষ্পাপ শিশুর জানটা নিও না। দোষ তো আমি করেছি, ওই ছোট্ট বাচ্চাটা তো আর দোষ করে নাই। তুমি আমার দোষ কেন বাচ্চাটাকে শাস্তি দিচ্ছ? তো আমি কি করব?
আমি বাচ্চা নিয়ে রকির সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? দেখো, তুমি এই বিয়ে না মানলেও আমি মানি, তাই এই বাচ্চা তোমার না চাইলেও আমি রাখবো, আমি তাকে বড় করব। তবুও প্লিজ একটা নিষ্পাপ শিশুর জান কেড়ে নিও না। আমার বাসার একটা চাকরের বাচ্চা আমি কিছুতেই আমার পেটে রাখবো না। তুমি ভুলে যেও না, ওটা আমার একার বাচ্চা নয়, এটা তোমারও বাচ্চা। শাট আপ! তুই চালাকি করে এই বাচ্চা এনেছিস। ওকে মানলাম, সব দোষ আমার। কালকে ডিভোর্স পেপার আসছে, তাতে স্বাক্ষর করে দিবি। আমি আজকে বাচ্চা নষ্ট করব। তাহলে আমিও ডিভোর্স পেপারে স্বাক্ষর করব না। কি বলছিস? হ্যাঁ, তোমার পেটে আমার বাচ্চা থাকবে, দুনিয়া আসার পর আমি বাচ্চা নেব, আর তুমি ডিভোর্স পেপারে স্বাক্ষর পাবে, প্রমিস। যদি রাজি থাকো তাহলে বলো। আমার কথায় জানি মিতু কখনো রাজি হবে না, কিন্তু আমিও নাচুর পান্থা, এত সহজে হার মানব না। তাকে অনেক ভয় দেখিয়ে চুক্তিতে রাজি করাই। অবশ্যই সে রাজি হয়ে গেল। বাচ্চা দুনিয়া আসার পর আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর সে তার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিন্তু এরই মধ্যে এই কয়েকদিনে মিতু গড়ের ভিতরে থাকবে, গড় থেকে বের হবে না। মিতুর সব যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হবে। তবু আমি এটাতেই রাজি হয়ে গেলাম। মিতু আমার দিকে ঘৃণার দৃষ্টিতে বারবার তাকাচ্ছিল আর ছিচি করছিল। এরপর আমরা কথা শেষ করে বাসায় চলে আসি আর সাহেবকে খুশির খবর দেই। আর আমি সাহেবকে বলি, সাহেব, এই খবরটা এখন কাউকে দেওয়া যাবে না। কেন? এত সুন্দর একটা খুশির খবর কেন দেওয়া যাবে না? সাহেব, একটা খুব জরুরি কারণ আছে, আর আপনি তো জানেন আমি কারণ ছাড়া কোনো কিছু কাজ করি না। ওকে, ঠিক আছে, কেউ জানবে না। একটা বিষয়ে অবাক হলাম, সাহেব এত সহজে কী করে রাজি হয়ে গেল? দাদা হওয়ার খবরটা তো একজন দাদার কাছে অত্যন্ত খুশিরই হয়। তো যাই হোক, সাহেব রাজি হয়ে ভালোই হয়েছে। মিতু ম্যাডামের রকির কান পর্যন্ত তো একথা পৌঁছাবে না, কিন্তু আমি জানি এটা ভুল করছি আমি। কিন্তু কি করব, একটা নিষ্পাপ জীবনটাকে বাঁচাতেই হবে, আর সেটা তো আমার নিজের বাচ্চা। দেখতে দেখতে সময় কেটে গেল। অবশেষে ডেলিভারির সময় হয়ে গেল। গ্রামের কয়েকজন মহিলা এসে মিতু ম্যাডামকে নিয়ে রুমে গেল। কয়েক ঘন্টা পর খবর এলো আমি মেয়ের বাবা হয়েছে। এটা শুনে তো আমার খুশির সীমা রইল না, কিন্তু একটা দুঃখ রয়ে গেল। আমার জন্য আমার মেয়েটা মায়ের আদর থেকে বঞ্চিত হবে। সঙ্গে সঙ্গে আমি ভিতরে গিয়ে আমার মেয়েকে কোলে নিয়ে কপালে ছোট্ট করে একটা ভালোবাসা দিয়ে নাম লিখে দিলাম, আর তার নাম রাখলাম মরিয়ম, আমার মায়ের নাম। তারপর এক সপ্তাহের মধ্যে মিতু পুরোপুরি সুস্থ হয়ে গেল, আর রাতে আমার সামনে ডিভোর্স পেপার নিয়ে দাঁড়িয়ে গেল। শুনেছিলাম একটা সংসারের সুখ শান্তি না থাকলে সন্তান নিতে হয়, একটা সন্তান নাকি সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনে, কিন্তু আমার মেয়েটাও তার মায়ের পাথরের মতো মনকে গলাতে ব্যর্থ হলো। কোনো কিছু না ভেবে আমার দেওয়া কথা মতো ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দিলাম। পরদিন সকালেই সে কক্সবাজার চলে যাওয়ার কথা বলল। তোমার বাবাকে তো অন্তত বলে যাও। আমার আগে পিছনে কেউ নাই, আর বাবাকে বললে কখনো যেতে দিবে? যেতেই হবে কি? এত কিছুর পরও তুমি একই প্রশ্ন জিজ্ঞাসা করছো? আমাদের ছোট্ট মেয়ের মুখের দিকে তাকেও কি তোমার চলে যেতে মন চাচ্ছে? দেখো শাকিল, তুমি চুক্তি করেছিলে বলে আমি এই বাচ্চাকে এতদিন পেটে নিয়েছিলাম। এটা শুরু আমার জন্যই করছি। এখন এই বাচ্চাটা আমার নয়, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা তাহলে যাও। জানি আমি আটকালেও সে থাকবে না, তাই বিয়ের চেষ্টা করলাম না আর। পরদিন সকালে মিতু কক্সবাজার বেরিয়ে চলে গেল। আমি এই এক সপ্তাহ বয়সের বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কী করব, কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। মিতুকে বিয়ে করার কারণে আমি এই বাসায় আশ্রয় ছিলাম, এখন তো সেই সম্পর্কও নেই। মরিয়মকে কোলে নিয়ে আমি বেরিয়ে চলে আসছিলাম, তখন সাহেব আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি সাহেবকে দেখে অবাক হলাম। মিতুকে দেখে ফেললো না তো? সাহেব আপনি? মিতুকে আমি আটকাইনি। যেই মা তার নিজের সন্তানের কথা একবারও চিন্তা করলো না, সে কখনো মানুষ হতে পারে না। আপনি এসব? যেই তুমি জানতে পারছো মিতুর পেটে বাচ্চা, সেই দিন আমিও দরজার পাশে দাঁড়িয়ে জানতে পারি, এমনকি আমার মেয়ের সমস্ত কাজকর্মের কথাও জানতে পারি। সেজন্যই আমি খবরটা কাউকে জানাইনি। সাহেব, এতে মিতু ম্যাডামের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি জোর করে এসব করছি। শাকিল, আমিও একজন বাবা, তাই বলছি মরিয়ম দাদু আমার কাছেই থাক। না সাহেব, আমি আর আমার মেয়ে আপনার কাছে থাকলে আপনার আর মিতু ম্যাডামের সম্মানে আঘাত লাগতে পারে, তাই আমি আমার মেয়েকে আমার নতুন এক পরিচয় বড় করব। আমি তোমায় আটকাবো না, কারণ তোমার জীবনটা আমি নষ্ট করছি। শুধু আমি এটুকুই করব, 1 মিনিট অপেক্ষা করো। একথা বলে সাহেব তার রুমে গিয়ে কিছু একটা নিয়ে আবার বাইরে চলে আসে। আমি অনেক আগেই ওয়াদা করেছিলাম আমার মেয়ের জামাইকে আমি এই উপহারটুকু তুলে দেব সেই দিন, যেদিন আমি দাদু হব। এটা কি? এখানে 10 বিঘা জমির দলিল রয়েছে, যেগুলো আমার অনেক কষ্টের ইনকাম।
আমি এগুলো নিতে পারবো না সাহেব, আমায় মাফ করবেন। তোমার মেয়ের জন্য হলেও নাও, আমার দাদু ভাইয়ের ভবিষ্যতের জন্য হলেও নাও প্লিজ। আমি নিব না, কিন্তু সাহেব না দিয়ে ছাড়বে না, অনেক জোর করলো নেওয়ার জন্য। আমি ভাবলাম আমার মেয়েকে বড় করতে আমার কোনো এক দ্বারা লাগতে হবে, নয়তো আমার মেয়েকে আমি বড় করতে পারবো না। আমি টাকার জন্য যত কষ্ট পেয়েছি, টাকার অভাবে পড়াশোনা হারিয়েছি, সেই কষ্ট আমি আমার মেয়েকে পেতে দিব না। সেই কারণে সাহেবের দেওয়া উপহার নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। গ্রাম থেকে বেরিয়ে এসে সাহেবের দেওয়া জমির কিছুটা অংশ বিক্রি করে চলে আসি ঢাকায়। ছোট্ট মরিয়মকে আমি ফিল্টার খাইয়ে খাইয়ে বড় করি। প্রথম কয়েকদিন কান্না করে, আমি রাত দিন সমান করে মরিয়মের যত্ন নিতে শুরু করি। রাতে না ঘুমিয়ে মরিয়মের পাশে বসে থাকি। আস্তে আস্তে মরিয়ম বড় হতে শুরু করে। আমি মরিয়মকে বলি তার মা মারা গেছে আর ওই আকাশের তারা হয়ে আছে। তারপর এক সময় সাহেবের দেওয়া সম্পত্তিগুলো বিক্রি করে আমি একটা বিজনেস শুরু করি, আর আস্তে আস্তে সেটা এগিয়ে নিতে শুরু করি। বিজনেস শুরু করার কারণ ছিল রকি আর মিতু, কারণ শহরে এসে আমি রকির বিষয়ে সমস্ত খবর জানতে পারি। তখন আমি ঠিক করে নিই আমি মিতুকে রাস্তার ভিখারি বানাবো। তারপর থেকে শুরু হয় আমার লড়াই। অনেক কষ্ট, অনেক ব্যথাকে উপেক্ষা করে হলেও আমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গিয়েছি। আর আজ সেই শাকিল শহরের বড় কোম্পানি জনতা গ্রুপ অফ কোম্পানির মালিক। বর্তমান গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। সামনে তাকাতে দেখি আমার অফিসে এসে গেছি। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার চোখে পানি। কী লাভ বলো তো, যা হয়ে গেছে সেসব ভেবে কষ্ট পাওয়ার? একজন মা হয়েও এমনটা করতে পারলো? পৃথিবীতে টাকাই সব কিছু, যার কাছে টাকা নেই তার কাছে কিচ্ছু নেই। একটা নিষ্পাপ শিশুও টাকার কাছে হার মানছিল। ঠিক হয়েছে, মিতুর সাথে আরো খারাপ কিছু হওয়ার উচিত ছিল। এবার নামবে নাকি এভাবেই বসে থাকবে? অফিসে চলে আসছি। আচ্ছা, নামছি। এরপর আমরা অফিসে চলে গেলাম। অফিসে কাজের মধ্যে আবার ব্যস্ত হয়ে পড়লাম। কেটে গেল আরও 2 দিন। 2 দিন পর আমি অফিসে বসে কাজ করছিলাম, তখন আমার ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করতে অফিস থেকে বলে, হ্যালো, আমি সিয়াম বলছি। হ্যাঁ সিয়াম বলো। আপনি মিতু ম্যাডামের উপর নজর রাখতে বলছিলেন? হ্যাঁ বলছিলাম। মিতু এখন কোথায়? মিতু তো রাস্তার পাশে আজ 2 দিন হচ্ছে শুয়ে থাকছে। আপনার কথা মতো আমি কালকে কিছু খাবার কিনে দিয়েছিলাম, কিন্তু আজকে ম্যাডামের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? মনে হচ্ছে ম্যাডাম অনেক অসুস্থ, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। সকাল থেকে নড়াচড়া কিচ্ছু করে নাই। তুমি দেখো, আমি আসতেছি। ওকে স্যার। তারপর আমি রিয়াকে নিয়ে সিয়ামের কাছে পৌঁছে গেলাম। এসে দেখি সত্যি সত্যি মিতুর অবস্থা অনেক খারাপ। রাস্তার পাশে মাটিতে শুয়ে আছে, কালো ময়লা ধরে একটা বোরকা পরে আছে, চোখগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো সাদা হয়ে গেছে। আমি কি মিতুর পাশে বসলাম। মিতু, এই মিতু। মিতু শুধু হাতটা একটু নাড়ালো। আমি বুঝলাম মিতুর জ্ঞান আছে, কিন্তু না খেয়ে থাকার জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে। মিতুকে নিয়ে সোজা শহরের সবথেকে বড় হাসপাতালে গেলাম। ডাক্তার তাকে নিয়ে ভিতরে গেল। কয়েকজন নার্স মিলে তার কাপড় চেঞ্জ করে দিল। 20 মিনিট পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম মিতুর কি হয়েছে। তখন ডাক্তার বলল মিতুর নাকি অনেক সমস্যা, শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে, ব্লাড ক্যান্সার দেখা দিয়েছে, এছাড়াও আরও অনেক কিছু। আমি ডাক্তারের হাতে ধরে বললাম যে করেই হোক আমার মিতুকে বাঁচান। ডাক্তার শুধু বলল তারা নাকি যথেষ্ট চেষ্টা করবে। এটা শুনে তো আমার বুকটা কেঁপে উঠল, নিজেকে অনেক অপরাধী মনে হলো। ভাইয়া, নিজেকে সামলাও, মিতু অপুর কিচ্ছু হবে না। মরিয়মকে ছোটো থেকেই মায়ের জন্য কান্না করতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি, মিতুর বাবাকে কষ্ট পেতে দেখেছি। এসব দেখে আমার মনের মধ্যে মিতুর প্রতি অনেক ঘৃণা জন্মে যায়। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, আর সেই প্রতিশোধ নিতে গিয়ে আমি তার জীবনটাই নিতে বসেছি। এতে তোমার কোনো দোষ নেই ভাইয়া। মিতু আপু তার অপরাধের শাস্তি পেয়েছে। আপুর কিচ্ছু হবে না। তোমার আর মরিয়মের ভালোবাসা মিতু আপুকে বাঁচিয়ে তুলবে, দেখে নিও। মিতু ওই দিন চিঠি দিয়ে আমায় বলেছিল সে নাকি এসব মানতে পারছে না। আমি যদি সেদিন গিয়ে তাকে নিয়ে আসতাম, তাহলে ওই জানোয়ারগুলো আর আমার মিতুর উপর অত্যাচার করতে পারতো না। প্লিজ ভাইয়া, ভেঙে পড়ো না। তুমি ভাবে ভেঙে পড়লে তোমার মেয়ে কি হবে বলো? তার জন্য হলেও নিজেকে সামলাও, মিতু আপুর কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি নিজেকে সামলাবো, কঠিন হব। যতদিন না মিতু সুস্থ হচ্ছে ততদিন আমি মরিয়মকে কিচ্ছু বলবো না, কারণ আমি চাই না মরিয়ম তার মাকে ফিরে পেয়ে আবার হারিয়ে ফেলুক। হ্যাঁ, এটাই ভালো হবে। তারপর আমরা অফিসে চলে আসি। এভাবে কয়েকটা দিন কেটে গেল। মিতুর সমস্ত অপারেশন করা হয়ে গেছে। ডাক্তার বলেছে মিতু নাকি এখন সেফ। আজকে সকালে তার জ্ঞান ফিরবে, তাই আমি মরিয়মকে সাথে নিয়ে আমি আর রিয়া হাসপাতালে চলে আসলাম। বাবা, তোমার শরীর কি ঠিক আছে? হ্যাঁ আম্মু, আমার শরীর একদম ঠিক। তাহলে আমরা হাসপাতালে আসলাম কেন? তোমায় একটা সারপ্রাইজ দিব বলে। সারপ্রাইজ?
হ্যাঁ, চোখ বন্ধ করে তো আম্মু। ওকে। তারপর আমি মরিয়মকে নিয়ে মিতুর রুমে আসলাম। দরজায় দাঁড়িয়ে দেখি মিতু ঘুমিয়ে আছে। চোখ খোলো। আম্মু? আমার আম্মু এটা? একথা বলে মরিয়ম দৌড়ে মিতুর কাছে চলে গেল। আর এমন সময় মিতু চোখ করলো, পাশে দেখাতেই মরিয়মকে দেখতে পায়। আম্মু, তুমি আমার আম্মু? মরিয়ম, হ্যাঁ আম্মু, আমি মরিয়ম। আমার মেয়ে, আমার কলিজা, আমার জীবন। কথা বলতে বলতে মিতুর চোখ দিয়ে অজুরে অস্ত্র বয়ে যাচ্ছে। মিতু অনেক কষ্ট করে উঠে বসে মরিয়মকে তার বুকের ভিতর লুকিয়ে নেয়। হ্যাঁ আম্মু, আমি তোমার সেই হতভাগ্য মা। আমি তোমার মা। কিন্তু আম্মু, তুমি আমায় চিনতে পারলে কি করে? বাবার পানি ব্যাগে তোমার ফটো দেখেছি। জানো আম্মু, বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ফটো দেখে, কখনো কখনো তো কান্নাও করে। আই এম সরি আম্মু, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। তুমি আমায় ক্ষমা করে দাও মা। বাবা বলেছিল তুমি নাকি তারা হয়ে গেছো। আমি প্রতিদিন আল্লাহকে বলতাম যেন আমার আম্মুকে ফিরিয়ে দেয়। আমি এসে গেছি সোনামণি, আমি এসে গেছি। মিতু, তুমি এখন অসুস্থ, তাই এত উত্তেজনা করা ঠিক হবে না। এত বছর পর আমি আমার মেয়েকে আমার বুকে পেয়েছি। এখন আমি খুশি খুশি মরে যেতেও রাজি আছি। পাগলামো করো না মরিয়ম, তোমার আম্মুকে রেস্ট নিতে দাও। আম্মু, তুমি রেস্ট নাও। তোমার মুখে আম্মু ডাক শোনার জন্য আমি অনেক কেঁদেছি। তোমার বুকে পাবার জন্য আমি অনেক দোয়া করেছি, কিন্তু পাপির দোয়া আল্লাহ কবুল করেছেন। মিতু, রেস্ট নাও। আম্মু তুমি রেস্ট নাও, নয়তো আবার তারা হয়ে যাবে। মরিয়মের কথা শুনে মিতু জোরে জোরে কান্না করতে শুরু করে দিল। আমি অনেক কিছু বলে মিতুকে চুপ করে রাখলাম। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ কেটে গেল। মিতু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাসপাতাল থেকে মিতুকে নিয়ে সোজা গ্রামে চলে আসলাম। সাহেব মরিয়মকে দেখে অনেক খুশি হলো, আর মিতুকে দেখে মুখ ফিরিয়ে নিল। মিতু দৌড়ে গিয়ে তার বাবার পায়ে ধরল। অনেক কান্নাকাটি করার পর সাহেব মিতুর সাথে কথা বলল। এরপর আমাদের বাসার ভিতরে নিয়ে গেল। মরিয়ম আর সাহেব সারাদিন তো খেলাই করতেছে। মরিয়মকে পেয়ে সাহেব এতটা খুশি হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। রাতে আমি আলাদা রুমে, মিতু আলাদা রুমে, আর মরিয়ম তার দাদার সাথে ঘুমালো। পরদিন সকালে বাবা মায়ের কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে আসলাম। আজকেও সারাদিনটা এভাবেই কেটে গেল। রাতে আমি আমার রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম। মরিয়ম তার দাদার সাথে গল্প করছিল। তখন মিতু আমার রুমে আসলো। আরে মিতু ম্যাডাম, আসেন, বসেন। তুমি কি খুব বিজি? ততটাও না, কিছু বলবা নাকি? শাকিল, আমি জানি আমি তোমার যোগ্য নই, আর তুমি আমার স্ত্রী হিসেবে আর মানবে না, এতে আমার কষ্ট নেই। কিন্তু আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি মরিয়মের কাছ থেকে আমায় দূর করিও না। তোমার স্ত্রী হিসেবে না পারলেও তুমি মরিয়মের মা হিসেবে মিতুর কাছে রাখো প্লিজ। আমি বাকি জীবনটা মিতুর মা হয়ে কাটাতে চাই। বিশ্বাস করো, আমি কখনো তোমার কাছে স্ত্রীর অধিকার চাইতে যাব না। অন্তত কাজের লোক হিসেবে রেখো। তোমার পায়ে পড়ি আমি। যাকে ভালোবাসা যায় তাকে কখনো পর করা যায় না। তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমায় বিয়ের দিন থেকে ভালোবাসি। কিন্তু তোমায় দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। আমাকে সবাই সম্পর্কের মানে যে শুধু শারীরিক চাহিদা, এটা কিন্তু নয়। সম্পর্কের আসল মানে হলো ভালোবাসা। আমি তোমায় কোন মুখে বলবো যে আমি তোমায় ভালোবাসি? তোমার কাছ থেকে দূরে যাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা মূল্যবান ছিলে। মুখে বলতে হবে না, আমি তোমার চোখ দেখেই বলতে পারি। আমার কথা শুনে মৃত্যু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। চোখ ভরা পানি নিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। আমিও আমার সেই অহংকারে পাগলে রেখে আমার বাহুডারে আগলে নিলাম। তারপর আমার আর মিতুর আবার বিয়ে হলো, এবং এভাবে আমাদের সুন্দর সংসার চলতে লাগলো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আপলোড করার সাথে সাথেই শুনতে পারেন। ধন্যবাদ।